হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু একটু ক্লাসে একটু রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা, ওকে। আমাদের জি আজকের ক্লাসের বিষয় হচ্ছে কি, আমরা আসলে অনেকেই আসলে মানে এটাই ক্লাসটা আসার আমার ধারণা হচ্ছে কি, অনেকে আসলে আমরা ব্যাড টেক্স ডিপার্টমেন্টে জব করি বা পাশাপাশি অন্য সিএ বা সিএমএ স্টুডেন্ট বা অনার্স মাস্টার্স করে আসছি, কিন্তু আমরা আসলে ট্যাক্স পড়ি বা আসলে ট্যাক্সটা আসলে কিভাবে পড়তে হবে, কোন সিরিয়াল মেনটেন করতে হবে, আসলে কোন টপিকসটা কিভাবে পড়তে হবে, মানে এরকম একটা রুট ম্যাপ তৈরি করার জন্য আমরা আসলে এই আজকের ক্লাসটা আয়োজন করা হচ্ছে আর কি। তাহলে আমরা আমরা একটু দেখি, আর এটা আসলে একটু পরে বলবো, আসলে আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি, আসলে সোর্স কি, আসলে সোর্স সম্পর্কে আমরা মানে বুঝতে পারি না বা জানতে পারি না, যার জন্য ওই কথাটা বা মানে একটু দুর্বল হয়ে যায়। আচ্ছা, আমরা তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমরা টেক্সটটা আসলে কিভাবে পড়বো এবং কোথায় থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের মেইন টপিকস। এখন টেক্সটটা আসলে কোথায় থেকে পড়বো বা কিভাবে পড়বো, তার আগে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী আমরা একটু উপর থেকে আলোচনা করতে হবে, হ্যাঁ? আমি ওই উপর থেকে আলোচনা করছি, আপনারা হচ্ছে কি একটু রেসপন্স করবেন। আচ্ছা, আমার স্লাইডটা তো আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি এই যে দেখেন, বারবার এই একটা সমস্যা। আচ্ছা, এখানে কি এরকম কোনো অপশন আছে অন্য কেউ এভাবে অ্যাপ্রুভ করতে পারবে? কেউ কি জানেন এরকম কিছু? আচ্ছা, চলেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের এই ট্যাক্স আসলে কোথা থেকে শুরু করতে হবে এবং কিভাবে শুরু করতে হবে, তার জন্য আমাদের যে প্রথম টপিকসটা ক্লিয়ার হইতে হবে, এটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল বাজেট বা জাতীয় বাজেট শুরু করতে হবে। কারণ আমরা তো ট্যাক্স করি, ট্যাক্স বলেন, ব্যাট বলেন, কাস্টম ডিউটি বলেন, এগুলো আসলে কোত্থেকে শুরু হয়? এটা আমাদের শুরুই হয় হচ্ছে কি আমাদের ন্যাশনাল বাজেট বা জাতীয় বাজেট থেকে। আসলে জাতীয় বাজেট গুলো আসলে কিভাবে হয়, ওই ফ্লো থেকে কি করতে হবে, আমাদের শুরু করতে হবে যে আমাদের কেন আমাদের ট্যাক্স আসছে, কেন আমাদের ব্যাট আসছে, এটার সিকোয়েন্সটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল বাজেট বা জাতীয় বাজেট থেকে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নেই, আমরা যখন পার্সোনাল বাজেট করি, পার্সোনাল বাজেটের ক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রথমে হচ্ছে কি আমরা আয় করি, এরপর হচ্ছে কি আমরা ওই আয়কৃত অংশটুকু আমরা কোন ক্ষেত্রে আমরা কতটুকু খরচ করব, তখন আমরা একটা এরকম একটা বাজেট বা একটা প্ল্যান করি। আর আমাদের হচ্ছে কি ন্যাশনাল বাজেট একটু উল্টা। দেখেন ন্যাশনাল বাজেটটা আসলে কি, আমরা যদি দেখি, দেখেন জাতীয় বাজেট হলো একটি দেশের সরকারের এক বছরের জন্য আয় ও ব্যয়ের একটি পরিকল্পনা। আমরা একটু আগে যেটা বললাম যে আমরা হচ্ছে কি পার্সোনাল বাজেট করি, হচ্ছে কি আমরা আগে আয় করি, পরে হচ্ছে কি আমরা ব্যয় করি। আর ন্যাশনাল বাজেট বা জাতীয় বাজেট ঠিক উল্টা কাজ করে। তারা কি করবে, তারা হচ্ছে কি আগে ব্যয়ের একটা কি ধারণা নিবে বা ব্যয়ের একটা হচ্ছে কি তারা একটা পরিকল্পনা করবে, এরপর হচ্ছে কি ওই ব্যয় অনুসারে হচ্ছে কি তারা কত টাকা তাদের আয় করতে হবে, ওই আয়ের একটা তারা একটা ম্যাপ দেয়। দেখেন তাহলে জাতীয় বাজেট হলো একটি দেশের সরকারের এক বছরের আয়, এটা হচ্ছে কি একটা এক বছরের আয়, যেটা আপকামিং আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারের আয়। আয় ও ব্যয়ের একটি পরিকল্পনা, এটি সরকারের পরিকল্পিত খরচ, আয় এবং ঋণ গ্রহণ ও পরিশোধের একটি আনুষ্ঠানিক দলিল। এখানে কিন্তু তিনটা পয়েন্ট, একটা হচ্ছে কি খরচ কত করবে, আয় কত করবে এবং কত টাকা ঋণ গ্রহণ করবে নাকি ঋণ পরিশোধ করবে। এখানে মেইন হচ্ছে তিনটা, খরচ, আয় এবং ঋণ গ্রহণ অথবা ঋণ পরিশোধ। একটি আনুষ্ঠানিক দলিল যা সাধারণত অর্থ বছরের শুরু হওয়ার আগে, অর্থ বছর শুরু হওয়ার আগে, যেই কথাটা একটু আগে বলছি যে আমরা ব্যক্তি জীবনে হচ্ছে কি আমরা আগে আয় করি, পরবর্তীতে হচ্ছে কি আমরা ব্যয় করি। আর এখানে হচ্ছে কি আগে কি করতে হবে, আমাদের ব্যয়ের একটা প্ল্যান করতে হবে বা একটা পরিকল্পনা করতে হবে, দেন দেখতে হবে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ওই ব্যয়টুকু বহন করার জন্য আমরা কোন কোন সোর্স থেকে আমরা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করব। আচ্ছা, শুরু হওয়ার আগে সংসদে উপস্থাপন করা হয় এবং অনুমোদনের পর কার্যকর করা হয়। ঠিক আছে? আচ্ছা,
এরপর যদি বলে যে আমরা বাজেট সম্পর্কে ধারণা নিলাম, বাজেট সম্পর্কে ধারণা নেওয়ার পরে আসলে বাজেটটা আসলে কে প্রস্তুত করে? জাতীয় বাজেট সাধারণত অর্থ মন্ত্রণালয় প্রস্তুত করে। বাংলাদেশে এটি তৈরি করেন অর্থমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তায় দেশের আর্থিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাজেট প্রস্তুত করেন। আচ্ছা, এখন এইখানে যে দুইটা বিষয়, যে আমরা হচ্ছে কি যে বললাম যে আমরা সরকারের হচ্ছে কি যে একটা আপকামিং ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখবে সে টোটাল খরচ বহন করার জন্য সে কত টাকা আসলে তার পরিকল্পনা আনতে হবে। এই সরকার যতগুলা খাতে হচ্ছে কি খরচ করে বা খরচের পরিকল্পনা করে, এর মধ্যে মেইন খাত হচ্ছে কি দুইটা। মেইন খাত হচ্ছে কি দুইটা। একটা হচ্ছে কি আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে হচ্ছে কি আমরা যে আপকামিং যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা যে টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার, যে যত প্রকার স্যালারি আছে, যত প্রকার স্যালারি বলেন বা হচ্ছে কি আমাদের আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা ব্যয় করব, ব্যয়ের একটা পরিকল্পনা করব। সরকার যে ব্যয় করে বা বাজেটের যে মূল অংশ ব্যয় থাকে, এই ব্যয়টা আসলে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কি, মানে সরকারি যত আমলা আছে বা যাদেরকে হচ্ছে কি বেতন ভাতা, শিক্ষা প্রশাসন ইত্যাদি, এই পারপাসে যে খরচটা হয় এটাকে বলা হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচার। এখানে দেখেন দিলাম হচ্ছে কি রেভিনিউ বাজেট। রেভিনিউ বাজেট বা আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেটের যে খরচ বা ব্যয়ের যে প্রধান দুইটা অংশ, এর মধ্যে একটা হচ্ছে কি রেভিনিউ বাজেট বা হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচার। এটার মানে হচ্ছে কি একটা অর্থ বছর মানে আপকামিং ফাইন্যান্সিয়াল ইয়ারে কি পরিমাণ অর্থ আমাদের রেভিনিউ, মানে এই যে সরকারের যে কার্য পরিচালনা করার জন্য বেতন ভাতা বা শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে বা প্রশাসন ক্ষেত্রে আমাদের কি পরিমাণ কি করতে হবে, বেতন ভাতা দিতে হবে। এইটা হচ্ছে একটা বড় একটা বাজেটের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে কি ব্যয়ের অংশ হচ্ছে কি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট বাজেট। মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে কি পরিমাণ আমাদের অবকাঠামোগতভাবে উন্নয়ন করতে হবে, রাস্তাঘাট বিল্ডিং সেতু ইত্যাদি আমাদের কি পরিমাণ তৈরি করতে হবে। তার মানে কি একটা বাজেটের মূল অংশ হচ্ছে কি এই দুইটা। ব্যয়ের এই দুইটা অংশে হচ্ছে কি তারা রুটম্যাপ করে যে আগামী এক বছর বা আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের কি পরিমাণ খরচ করতে হবে। এই খরচ করার পর হচ্ছে কি তারা দেখবে যে আমাদের এই খরচ পরিচালনা করার জন্য আমাদের কি পরিমাণ ইনকাম বা রেভিনিউ জেনারেট করতে হবে। সাপোজ ধরেন হচ্ছে কি আমরা দেখলাম যে হচ্ছে কি এই রাজস্ব এবং হচ্ছে কি উন্নয়ন, রেভিনিউ এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের পারপাসে ধরেন সাপোজ 10 টাকা আমাদের খরচ হবে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে। এখন চিন্তা করতে হবে আমাদের এই 10 টাকা আমরা আসলে কিভাবে জেনারেট করব। তাহলে সামনের দিকে আগে। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে বললাম যে জাতীয় বাজেট কি, বাজেট কে উপস্থাপন করেন, বাজেটের যে ব্যয়ের যে পরিকল্পনা করা হয়, এই ব্যয়ের পরিকল্পনার মধ্যে আসলে প্রধানত আসলে কয়ভাবে বিভক্ত করা হয়। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে একটু আগে বললাম যে আগে ব্যয়ের পরিকল্পনা করা হয়, তারপরে হচ্ছে কি আয়ের পরিকল্পনা করা হয়। আপনারা কি আমার এই বাজেটের প্রকারভেদের সাইটটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি বলি যে বাজেট আসলে কত ধরনের হয়ে থাকে। বাজেট হচ্ছে কি 3 ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে সুষম বাজেট, 2 নম্বর হচ্ছে উদ্ধৃত বাজেট, 3 নম্বর হচ্ছে ঘাটতি বাজেট। এই যে একটু আগে বললাম যে আমাদের আগামী ধরেন সামনে আসতেছে হচ্ছে কি আমাদের 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ার, বা যদি আমরা ইনকাম ইয়ার বলি আমাদের হচ্ছে ইনকাম ইয়ার হচ্ছে কি 25-26। তাহলে এই 25-26 ইনকাম ইয়ারে সাপোজ আমি ধরে নিলাম আমাদের যে ব্যয় আছে রেভিনিউ এক্সপেন্ডিচার এবং হচ্ছে কি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, এই দুইটা এক্সপেন্ডিচার করতে আমাদের টোটাল প্রয়োজন ধরেন সাপোজ 10 টাকা। এখন এই 10 টাকা এখন সরকার কি করবে, দেখবে এই 10 টাকা আসলে আমরা কোন কোন সোর্স থেকে আমরা কি করতে পারি, আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। যদি আমরা প্ল্যান করে বা পরিকল্পনা করে আমরা ব্যয়ের সমপরিমাণ আমাদের 10 টাকা ব্যয় হবে এবং 10 টাকা আমাদের কি হবে, রেভিনিউ জেনারেট হবে। তার মানে কি আয় সমান সমান ব্যয় সমান হয়ে যাচ্ছে। সুতরাং এইটাকে বলা হচ্ছে কি সুষম বাজেট। আর কোন কনফিউশন আছে এটা নিয়ে, আমাদের সুষম বাজেটটা কি আসলে? হ্যালো, না, সমস্যা নেই। আচ্ছা, তার মানে কি সুষম বাজেটের মেইন কাহিনী হচ্ছে কি আমরা যেই পরিমাণ আমরা ব্যয় করব আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের সেই পরিমাণ কি হবে, আমাদের রেভিনিউ কি হবে, জেনারেট হবে। সুতরাং আয় ব্যয় সমান সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে উদ্ধৃত বাজেট। উদ্ধৃত বাজেট হচ্ছে কি মানে অতিরিক্ত হবে।
যেমন ধরেন আমাদের ব্যয় করার জন্য আমাদের 10 টাকা দরকার, এখন আমাদের রেভিনিউ জেনারেট হয়ে গেছে 12 টাকা। সুতরাং এটা কি আছে আমাদের খরচ, যেটাকে আমরা বলি হচ্ছে কি ব্যয়াতিরিক্ত আয়। ব্যয়াতিরিক্ত আয় মানে কি আমাদের যেই পরিমাণ ব্যয় হবে তার চেয়ে বেশি কি হয়েছে আমাদের রেভিনিউ জেনারেট হয়েছে, ওইটাকে বলা হচ্ছে কি আমাদের এর উদ্ধৃত বাজেট। আরেকটা বাজেট হচ্ছে কি ঘাটতি বাজেট, যেই বাজেটের কথাটা আমরা সবসময় তুলি, এটা হচ্ছে কি ব্যয় থেকে হচ্ছে কি আমাদের কি আয় কম। ধরেন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে হচ্ছে কি আমাদের 10 টাকা ব্যয় করতে হবে, এবং আমরা ক্যালকুলেশন করে দেখলাম বা পরিকল্পনা দেখলাম এই 10 টাকা ব্যয়ের মধ্যে আমরা ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা সর্বোচ্চ রেভিনিউ আমরা জেনারেট করতে পারি 8 টাকা। তাহলে এখানে আমাদের 2 টাকা ঘাটতি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ঘাটতি বাজেট বা ডিফিসিয়েন্ট বাজেট। এই তিনটা বাজেটের যে প্রকারভেদ, এই তিনটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই তিনটা বাজেট হয়। এই তিনটা প্রকারভেদের মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার আছে? জি না। আচ্ছা আমরা সামনে আগাই। আচ্ছা এটা দরকার নেই, বাজেটের গুরুত্ব আমরা বাজেটে কেন, জনগণের চাহিদা পূরণের জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়ের জন্য, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। আচ্ছা এটা দরকার নেই। এবার দেখেন এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এই বাজেটটা আসলে পেশ করে কখন। বাংলাদেশে প্রতি বছর 1 জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়, তাই সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট জাতীয় সংসদে পেশ করা হয়। একটা বিষয়, এটা কিন্তু জুন মাসের প্রথমে কিন্তু কি হয় জাতীয় সংসদে পেশ করা হয়, এবং তার 30 জুনের মধ্যে এটা অনুমোদন হয়। যেটা আমরা দেখলাম যে এবার হচ্ছে কি ফাইন্যান্স অর্ডিন্যান্স আমাদের চলে আসছে জুন মাসে। সবসময় ফাইন্যান্স অ্যাক্ট বলেন, ফাইন্যান্স অর্ডিন্যান্স বলেন, এটা জুন মাসেই আসে। আচ্ছা একটু পরে আসতেছি। এইবার আসেন, এইবারে আসলে বাজেটের সাইজটা কি, এটা কি দেখতেছেন আপনারা এই স্লাইডটা? কি দেখা যাচ্ছে? আচ্ছা আবারও একটু বলি, আমাদের আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি আমরা ট্যাক্সটা আসলে কিভাবে পড়ব এবং কোথা থেকে শুরু করব। একটু সিরিয়ালটা একটু মনে রাখবেন, আমরা কিন্তু ট্যাক্স পড়ব, কিন্তু আমরা একটু সামনে থেকে আলোচনা করতেছি, কারণ হচ্ছে কি ট্যাক্সের সামনে থেকে একটু আলোচনা করতে হয়। আর আমাদের যে একটা সিরিয়াল, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, রুট ম্যাপটা মেনটেন করতে হবে, তাহলে আমরা ট্যাক্স পড়ে আসলে মজা পাবো। ট্যাক্সটা আসলে কেন পড়তেছি, ট্যাক্সটা কোন বিষয়ের সাথে জড়িত, এই বিষয়গুলোর জন্য হচ্ছে কি আমরা একটু সামনে থেকে আলোচনা করতেছি। যে আমরা তাহলে কোথায় থেকে শুরু করতেছি, আমরা জাতীয় বাজেট সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। এরপরে বাজেটের আমরা প্রকারভেদ হ্যালো করলাম। এই হ্যালো প্রকার ভাইয়া, সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। জি জি আপনি বলেন। জি একটু ভাইয়া, আমি যেহেতু আমরা সবাই এখানে জয়েন করেছি, আপনার এখানে ডিটেলস তো লেখা ছিল, তারপরেও যদি আপনি একটু শর্টলি এলাবোরেট করতেন যে আপনার এই ক্লাসটা করে আমরা কি বেনিফিটেড হব, বা আসলে আমরা এখান থেকে যেটা, যেহেতু সবাই ইনকামের উদ্দেশ্যেই কিন্তু এই কোর্সটা করা, বা ধরেন নিজের আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা করা, তো এই বিষয়ে যদি শর্টলি কিছু বলতেন তাহলে হয়তো একটু মোটিভেশন লেভেলটা হয়তো একটু বাড়তো আমাদের। না এইখানে যে বিষয়টা হচ্ছে কি আমরা আসলে অনেকেই ট্যাক্স সম্পর্কে অনেক কিছু ধারণা রাখে, কিন্তু আমরা আসলে কোন টপিকটা আসলে কোথায় থেকে পড়তে হবে, কোন সিরিয়ালে পড়তে হবে, মানে আমরা একটা হযবরল যখনই একটা ফেসবুকে একটা পোস্ট দেখি বা একটা ধারা রেফারেন্স দেখি, তখন আমরা কি করি চট করে ওই ধারাটা পড়ে ফেলি। যার ফলে হচ্ছে কি আমাদের কাছে মনে হয় হচ্ছে কি ট্যাক্সের এরিয়াটা অনেক বড়, তার ফলে আমরা মজা পাই না। এই জন্য আমার এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কি আসলে ট্যাক্স থেকে আসলে কোনো কিছু শিখা না, ট্যাক্সটা আসলে কিভাবে পড়তে হবে এবং ট্যাক্সের যে হিস্টোরি, আমরা এই ক্লাসটা করলে আপনারা ট্যাক্সটা পড়বেন, যে পড়ার সাথে সাথে একটা মজা একটা ফিল করবেন আশা করছি। জাস্ট আমি ওইটা ধরায় দেওয়ার জন্য, আর একটা ক্লাসে আসলে ট্যাক্স নিয়ে আপনারা কোনো কিছু করতে পারবেন না। আর একটা রিটার্ন তৈরি করা এটা তো পরে, আগে হচ্ছে কি আমরা এটা এইখানে দেখবো যে রিটার্ন তৈরির জন্য আসলে আমাদের কি কি টপিকস লাগবে, কোন টপিকসটা কোথায় আছে। যেমন সাপোজ একটা ধরি, আমি এরকম একটা অডিট করতে গিয়ে এরকম পাইছি যে একজন আইটিপি উনি এইটা জানে না যে কোম্পানি বা কর্পোরেট ট্যাক্স রেটটা আসলে কোথায় থাকে। উনি আমার কাছে ইনকাম ট্যাক্স এক নিয়ে বলতেছে আচ্ছা, কোন পেজের মধ্যে ইনকাম ট্যাক্সের কর্পোরেট ট্যাক্সের রেট আছে, এটা উনি বলতে পারতেছে না। তার মানে কি উনি এইভাবে পড়ে নাই যে আমরা কোন একটা টপিক সম্পর্কে বুঝবো, কোথায় থেকে বের করব, এটা আসলে কিভাবে পাবো, এই টপিকসটা। আর এইখানে আজকের ক্লাসে আসলে আমরা ওইরকম ট্যাক্সের কোনো কিছু শিখাবো না, আমরা শিখাবো হচ্ছে কি আমরা ট্যাক্সটা কিভাবে পড়বো, ট্যাক্সের জন্য কোন কোন আইন পড়তে হবে, কোন আইনের মধ্যে কি কি কন্টেন্ট আছে এবং কোন কন্টেন্টের কি কাজ, এরকম সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি আপু উত্তরটা পেয়ে যাবেন। নেক্সট কোন কিছু টাকা বলতে পারেন আপু? হ্যালো। জি ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আদানের জন্য একটু 2 মিনিট একটু বিরতি, হ্যাঁ আদান পড়তেছি তো একটু 2 মিনিট সময় দেন।
জি, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে কি আমাদের বাজেট সম্পর্কে আলোচনা করতেছিলাম, যে আমরা 3 প্রকার বাজেট আলোচনা করার পরে হচ্ছে কি আমরা দেখব হচ্ছে কি, এবার দেখেন এই যে ন্যাশনাল বাজেটের যে কম্পারিজনটা, আপনারা কি এই স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করে দিলে মনে হয় ভালো হয়, সবার দেখতে একটু সুবিধা হবে। আমার স্ক্রিন তো এখানে একদম বড় ভাইয়া, এর চেয়ে বড়। হ্যাঁ, এখন কি ঠিক আছে? এখন দেখেন তো ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার ফোনে বা ল্যাপটপে একটু বড় করে নেন, আমার এখান থেকে আর বড় করা যাচ্ছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম একটু একটু মানে একটু কথা, বলতেছিলাম ভাইয়া ফুল স্ক্রিনটা দিয়ে দিলে, সবাই আমার এখানে ফুল স্ক্রিন ভাইয়া, আমার এখানে ফুল স্ক্রিন ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আমার এখানে ফুল স্ক্রিন। আচ্ছা আচ্ছা, একটু মানে একটু পিছনের কথাগুলো একটু মনে রাখবেন। আমরা কিন্তু শুরু করছি বাজেট থেকে। বাজেট থেকে আমরা প্রথমে বললাম বাজেট কি, বাজেট কে পেশ করে, বাজেটের প্রকারভেদ। এরপরে আমরা সামনের দিকে আসতেছি যে আমাদের যে আপকামিং যে হচ্ছে কি 25-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা বলি আমরা কিন্তু ওইখানে একটা কথা বলে এসেছি, আগে হচ্ছে কি তারা ব্যয়ের পরিকল্পনা করে, দেন হচ্ছে কি তারা আয়ের পরিকল্পনা করে। তাহলে দেখেন এখানে আমার এই স্ক্রিনের মধ্যে দেখেন, বলেন তো এই যে 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল দেখেন বাজেটের সাইজ কত? দেখেন 7,90,000 কোটি টাকা। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? জি জি। তার মানে হচ্ছে কি আমাদের 25-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের টোটাল ব্যয়, আমাদের ব্যয়ের সোর্স হচ্ছে কি, বা ব্যয়ের যে পরিকল্পনার মধ্যে আমাদের টোটাল মেইন ব্যয়ের পার্ট হচ্ছে দুইটা, যেটা রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ডেভেলপমেন্ট। তারা নির্ধারণ করতেছে হচ্ছে কি এই 25-26 অর্থ বছর হচ্ছে কি টোটাল আমাদের বাজেট বা ব্যয়ের পরিকল্পনা করছে 7,90,000 কোটি টাকা। এখন দেখেন তো তারা আবার এটাও পরিকল্পনা করছে যে টোটাল রেভিনিউ আর্নিং তারা কত টাকা পর্যন্ত রেভিনিউ করতে পারবে? 5,64,000 কোটি টাকা। এখন আপনারা বলেন তো এটা কি? এটা কি উদ্ধৃত বাজেট, নাকি সুষম বাজেট, নাকি ঘাটতি বাজেট? এটা ঘাটতি বাজেট, এটা ঘাটতি ঘাটতি বাজেট। বাজেট। দেখেন এই যে দেখেন নিচে বাজেট ডিফিসিয়েন্ট। তা আমাদের প্রয়োজন হচ্ছে কি আমাদের ব্যয় করব হচ্ছে কি 7,90,000 কোটি টাকা, কিন্তু আমরা ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা টোটাল কিন্তু কালেকশন করতে পারবো কত টাকা? আমাদের 5,64,000 কোটি টাকা। তার মানে কি আমাদের ঘাটতি আছে। আমাদের ঘাটতি কত টাকা? এই 2,26,000 কোটি টাকা কি আমাদের ঘাটতি। তার মানে কি আমরা যদি বলি এইখানে, তাহলে আমরা কি আমাদের ব্যয় মানে কি ব্যয় আয় অপেক্ষা বেশি। আচ্ছা এখন বলেন তো আমরা কিন্তু উপরে একটা কথা বলছিলাম, আমাদের যে বাজেটের পরিকল্পনা এখানে কয়টা আইটেম থাকে বাজেটের পরিকল্পনার মধ্যে? কেউ কি বলতে পারবেন? আমার এই স্ক্রিনে আছে, আমি এখানে বলছিলাম যে 3টা আইটেম থাকে। একটা হচ্ছে কি ব্যয় বা খরচ, আর একটা হচ্ছে কি আয়, আর একটা হচ্ছে কি খরচ, আয়, ঋণ গ্রহণ। এখন এখন মানে কি তার মানে কি আমাদের 10 টাকার মধ্যে যদি আমাদের 8 টাকা আয় হয়, তাহলে ওই 10 টাকা তো আমাদের খরচ করতে হবে। তার মানে আমাদের 2 টাকা কি করতে হবে? আমাদের ঋণ গ্রহণ করতে হবে না? আমরা যে নরমালি যে ক্যাশ বাজেট পড়তাম ঠিক এরকম। তার মানে কি দেখেন এই বছরের যদি আমরা দেখি, তাহলে আমাদের এই যে আমাদের দরকার হচ্ছে কি ব্যয়ের জন্য দরকার হচ্ছে কি 7,90,000 কোটি টাকা, কিন্তু আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো 5,64,000 কোটি টাকা। তার মানে আমাদের যে ঘাটতি 2,26,000 কোটি টাকা, আমাদের তো ওই ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলতে তো আমাদের এই টাকা লাগবেই। তার মানে কি এই টাকাটা কি করব? এই টাকাটা আমরা লোন নিব। এই যে 2,26,000 কোটি টাকা লোন নিব। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন? না ভাইয়া, একটু বুঝতে পারছি। আচ্ছা লোনটা করতে গেলে এই যে কোনটা ভাইয়া? ওইটা আমরা যে লোন করব, আমরা এই যে আমরা ব্যাংক থেকে লোন করব, বাইরে দেখছেন না মানুষ এই যে ফরেন লোন গ্রহণ করে। না, এটা কি বিদেশে যে ফরেন লোন করব নাকি লোকাল লোন করব? না, এটা লোকাল ব্যাংক থেকেও হতে পারে, এটা ফরেনও হতে পারে। মানে কোথাও না কোথাও থেকে আমরা এটা লোন নিব, না নিলে তো আমরা এই খরচটা তো আমরা বহন করতে পারবো না, এটা আমরা লোন নিব। আচ্ছা এইখানে মধ্যে দেখেন একটা কথা, এই যে আমরা যে টোটাল রেভিনিউ কালেকশন করব, এর মধ্যে থেকে আমরা এনবিআর এর থ্রুতে কালেকশন করব হচ্ছে কত? 4,99,000 কোটি টাকা। আচ্ছা একটু আমার কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা কিন্তু এইখানে কিন্তু আমরা মানে আমরা কিন্তু দেখেন প্রথমে কিন্তু আমরা ব্যয় পড়তেছি যে আমাদের 7,90,000 কোটি টাকা দরকার। এর মধ্যে আমরা এসে দেখলাম যে আমরা ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল আমরা রেভিনিউ জেনারেট করতে পারি 5,64,000 কোটি টাকা। এখন
এই যে 5,64,000 কোটি টাকা আমরা রেভিনিউ কালেকশন করবো, এটা আসলে কার কাছ থেকে কতটুকু কালেকশন করবো? দেখেন এই যে দেখেন এখানে একটা আছে যে রেভিনিউ 5,64,000 কোটি টাকার এনবিআর ট্যাক্স, যেটা আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কালেকশন করবে কত টাকা? 4,99,000 কোটি টাকা। আর নন ট্যাক্স, নন এনবিআর ট্যাক্স মানে ওইগুলো হচ্ছে কি ট্যাক্সের মতোই বা ট্যাক্সে, বাট ওইগুলো এনবিআর কালেকশন করবে না। এনবিআর ট্যাক্স মানে হচ্ছে কি এটা ট্যাক্স, যেই ট্যাক্সটা এনবিআর কালেকশন করে দিবে। আর নন এনবিআর ট্যাক্স হচ্ছে ওইটা ট্যাক্স বাট ওইটা এনবিআর কালেকশন করে দিবে না, ওইটা গভর্নমেন্টের অন্যান্য বডিগুলো এটা কালেকশন করে দিবে। আর 3 নম্বরে আছে হচ্ছে কি আমাদের 46,000 কোটি টাকা, এইটা হচ্ছে কি কোনো ট্যাক্স না, গভর্নমেন্টের অন্যান্য রিসিপ্ট আছে, কিছু আয় আছে, ওইখান থেকে হচ্ছে কি আমাদের এটা কালেকশন করবে। আমরা এটা একটু দেখবো। এখন দেখেন তার মানে কি এটা কিন্তু আমাদের ছোট ছোট বিভিন্ন কোশ্চেনে আসতে পারে যে আমরা যে এই 5,64,000 কোটি টাকা কালেকশন করব, কোন কোন পারপাস থেকে কতটুকু কালেকশন করব। এনবিআর ট্যাক্স হচ্ছে 4,99,000 কোটি টাকা, নন এনবিআর ট্যাক্স হচ্ছে 19,000 কোটি টাকা, আর নন ট্যাক্স রিসিপ হচ্ছে 46,000 কোটি টাকা। আচ্ছা, আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আমাদের হচ্ছে কি মানে ব্যয়ের হচ্ছে কি মেইন খাত হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। এছাড়াও আদার্স কিছু থাকে, যেমন এখানে দেখেন 45,608 কোটি টাকা মানে অন্যান্য একটা খাতে হচ্ছে কি আমাদের ব্যয়ের কথা বলছে। এখন দেখেন আমরা কিন্তু উপরে পড়ে আসছি বা দেখে আসছি এই যে 2,26,000 কোটি টাকা হচ্ছে কি আমাদের বাজেট ডিফিসিয়েট আছে, যেটা আমাদের লোন করতে হবে। ঠিক আছে, দেখেন এই যে ইনক্লুডিং গ্রান্টটা বাদে দেখেন এখানে দেখেন এই যে 2,26,000 কোটি টাকা, এটা ডোমেস্টিক সার্ভিস থেকেও হতে পারে বা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল সোর্স থেকেও হতে পারে। মোট কথা ওই কালেকশনটাকে আমাদের লোন করতেই হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে কি আমাদের 1,01,000 কোটি টাকা আর 1,25,000 কোটি টাকা, এই দুটা যোগ করলে হচ্ছে কি টোটাল বাজেটের যে আমাদের ডিফিসিয়েন্ট বা যে ঘাটতির যে পরিমাণটা 2,26,000 কোটি টাকা, এই 2,26,000 কোটি টাকা আমাদের কভার হয়ে যায়। আর কোনো কনফিউশন আছে এই বাজেটের যে আমাদের এলোকেশনে ইনকাম এবং হচ্ছে কি এক্সপেন্সের ইস্যু নিয়ে? না ভাইয়া, এতটুকু বুঝতে পারছি, যতটুকু আপনি বুঝাইছেন। ভাই আরেকটা কথা, ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে নাকি না? না, রেকর্ড হইলেও এটা ওইরকম ভাবে রেকর্ড হয় না, এটা আসলে সাউন্ড ঠিক ভাবে আসে না, আসলে এটা আসলে অন্য ধরনের পিস রেকর্ড করতে হয় আর কি। আচ্ছা ভাইয়া, স্লাইডগুলো দিয়ে দেন তাহলে। এটা হ্যাঁ, স্লাইডগুলো দিয়ে দিব, আপনারা যদি কারো পসিবল হয় তাহলে রেকর্ড করেন, রেকর্ড করে আমাকে দিয়ে দেন। ঠিক আছে। থার্ড পার্টি অ্যাপস দ্বারা। আচ্ছা, মানে আমার এইখানে বিষয়টা হচ্ছে কি আপনি একটু সিকোয়েন্সটা মেইনটেইন করেন, আমি আসলে কোথা থেকে শুরু করছি আমি কিভাবে সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এনবিআর ট্যাক্স, যে আমরা জানলাম যে রেভিনিউ যে কালেকশন করে 5,64,000 টাকা কালেকশন করবে এবং এটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। এনবিআর ট্যাক্স, এনবিআর ট্যাক্স কি একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে কি এক ধরনের ট্যাক্স, এটা কালেকশন করবে হচ্ছে কি এনবিআর। এনবিআর কি কি পারপাসে কালেকশন করতে পারে? ইনকাম ট্যাক্সের মাধ্যমে কালেকশন করতে পারে, এরপর হচ্ছে কি আমাদের ভ্যাটের মাধ্যমে কালেকশন করতে পারে, এরপরে হচ্ছে কি আমাদের সাপ্লিমেন্টারি ডিউটির সাহায্যে কালেকশন করতে পারে, এরপরে হচ্ছে আমাদের কাস্টম ডিউটির সাহায্যে আমাদের কালেকশন করতে পারে, ইত্যাদি মাধ্যমে কি করতে পারে এনবিআর কালেকশন করতে পারে। আচ্ছা, তার মানে কি আমরা এনবিআর ট্যাক্স সম্পর্কে ধারণা নিলাম। এবার যদি নন এনবিআর ট্যাক্স, যেটা বললাম এটাও এক ধরনের ট্যাক্স বাট এটা এনবিআর কালেকশন করে না, এই ধরনের কি কি হতে পারে? যেমন দেখলাম এই যে বিআরটি এর যে মোটর কারের যে কর নেয়, ভূমি উন্নয়ন কর বা হচ্ছে কি পৌরসভা বা স্টাম্প ডিউটি ইত্যাদিও কর বা ট্যাক্স, বাট এটা আসলে এনবিআর কালেকশন করে না, এটা গভর্নমেন্টের অন্যান্য বডিগুলো এটা কালেকশন করে। তার কোনো কনফিউশন আছে এই দুইটার মধ্যে, এনবিআর ট্যাক্স এবং নন এনবিআর ট্যাক্সের মধ্যে? না ভাইয়া। এবার দেখেন নন ট্যাক্স রিসিপ্ট মানে ট্যাক্স ছাড়াও গভর্নমেন্ট অন্যান্য ফি মাধ্যমে কি করতে পারে, তারা রেভিনিউ আর্ন করতে পারে। এরকম কি কি আছে? যেমন এই যে পাসপোর্ট ফি আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি আছে, আদালতের জরিমানা, সরকারি জমি ইজারা ফি, ডাক বিভাগের ফি, এই 3টা ইত্যাদি। তার মানে কি এই 3টা সোর্সের মাধ্যমে কি করে একটা বাংলাদেশের গভর্নমেন্ট কি করে, তারা রেভিনিউ রিকগনিশন করে। এরপর যদি আমরা একসাথে যদি 3টা একসাথে দেখি, যে একটা হচ্ছে কি জাতীয় রাজস্ব বোর্ড কালেকশন করে, আর একটা হচ্ছে কি এনবিআর কালেকশন ছাড়া অন্য অন্য বোর্ড করে, আর একটা হচ্ছে সরকারের অধীনে বিভিন্ন সংস্থা। দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এই দুইটাই কিন্তু কর, একটা এনবিআর কালেকশন করে, একটা এনবিআর ছাড়া কালেকশন করে, আর এটা হচ্ছে কি সরকারের যে কোনো অধীনস্থরা কি করতে পারে, কালেকশন করতে পারে। কার কোনো কনফিউশন আছে নাকি সামনের দিকে আগাবো? হ্যাঁ ভাই, সামনের দিকে এগিয়ে যান। এইবার দেখেন আমরা যে বললাম, হ্যালো, জি জি ভাই বলেন।
ভাইয়া জি মানে ভাই বলেন। একটু নোট লিখতেছিলাম, ঠিক আছে, স্লাইড তো তো একটু না একটু যদি না, স্লাইড স্লো যাওয়া যায় স্লাইড তাহলে দিয়ে দিব। মানে তাহলে নোটটা হ্যাঁ লিখতে না, পারবো। স্লাইড দিয়ে দিব, স্লাইড স্লাইড, অবশ্যই দিয়ে দিব, স্লাইড দিয়ে দেবো। ওকে, জি স্লাইড দিয়ে দিব। আচ্ছা দেখেন, বুঝতে পারছি। এখন দেখেন আমাদের যে এই যে কন্ট্রিবিউশন রেশিও যে 5,64,000 কোটি টাকা, এর মধ্যে দেখেন এই পাশে একটা অরেঞ্জ কালার বা কমলা কালার একটা মার্ক করছি। দেখেন এনবিআর ট্যাক্স এবং নন এনবিআর ট্যাক্স, এনবিআর 4,99,000 কোটি টাকা, আর হচ্ছে কি আমাদের নন এনবিআর ট্যাক্স হচ্ছে 19,000 কোটি টাকা। এই দুইটা যদি মানে রেশিও করি, আমরা রেশিও করে যদি দেখি যে আমরা একটা অর্থ বছরে কালেকশন করবো 5,64,000 কোটি টাকা, তার মধ্যে ট্যাক্স রিলেটেড কালেকশন করবে হচ্ছে কি 91.84%। মানে টোটাল রেভিনিউ কালেকশনের মধ্যে 91% কালেকশন করবে কি মানে ট্যাক্স রিলেটেড ইনকাম। এখন ট্যাক্স রিলেটেড ইনকাম হচ্ছে কি 91%। এর মধ্যে যদি শুধু বলি যে টোটাল 5,64,000 কোটি টাকার মধ্যে যে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড কালেকশন করে দিবে কত টাকা, তাহলে এই 4,99,000 যদি আমরা 5,64,000 ভাগ করি, তাহলে দেখতেছি হচ্ছে কি 88% পর্যন্ত হচ্ছে কি কালেকশন করে দিবে আমাদের এনবিআর। তার মানে কি এনবিআর মানে বাজেটের প্রায় মানে কি বলা হয় সিংহভাগই কালেকশন করে দিচ্ছে, যেটা 88.48%। এই রেশিওটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, এটা কিন্তু বিভিন্ন কোশ্চেনের মধ্যে আসে যে আমরা যে এই যে বাজেটের সাইজের মধ্যে আমাদের এনবিআর কতটুকু কালেকশন করে দিবে, অথবা হচ্ছে কি টোটাল ট্যাক্স রিলেটেড কতটুকু আমরা রেভিনিউ কালেকশন করব, বা ট্যাক্স রিলেটেড ছাড়া আমরা কতটুকু রেভিনিউ কালেকশন করব, এই রেশিওটা আপনারা নিজের মতো করে এটা বের করতে পারবেন। যদি নন ট্যাক্স রিসিভ যদি বের করেন, তাহলে এটা থেকে মাইনাস দিলেই তো বের হয়ে যায়। এই রেশিও নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি সামনে আগাবো? জি ভাইয়া, সামনে আগাতে পারেন। জি, এরপরে দেখেন এখন কথা হচ্ছে কি এই যে এনবিআর কত টাকা কালেকশন করবে বলেন তো? 4,99,000 কোটি টাকা। 4,99,000 কোটি টাকা। এখন এনবিআর এর সন্তান, ধরেন এনবিআর এর সন্তান হচ্ছে 4 জন। এখন এনবিআর কে দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই তুমি কি করবা, তুমি 4,99,000 কোটি টাকা আমাকে কালেকশন করে দিবা। এখন এনবিআর তো ইনকাম করে না, এনবিআর এর 4 জন সন্তান আছে, এই 4 জন সন্তান ইনকাম করে। এই 4টা সন্তান কি, এনবিআর এর 4 জন সন্তান হচ্ছে, একটা হচ্ছে কি ভ্যাট, একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে কাস্টম ডিউটি, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। এনবিআর এই 4টা সন্তান আছে, এই 4টা সন্তান দ্বারা রেভিনিউ রিকগনিশন করতে পারে। তার মানে কি এনবিআর কি করবে, যেহেতু টোটাল রেভিনিউটা কি করছে এই 3টা রেভিনিউ জেনারেটেড সোর্সকে ভাগ করে দিছে, এনবিআরও কি করবে এই সেম কাজটা কি করবে তার 4টা সন্তানের মধ্যে ভাগ করে দিবে। তাহলে দেখি আমরা এটা কিভাবে, এটা হতে দেখেন এই যে ব্যাট, এনবিআর এর কিন্তু দায়িত্ব কিন্তু 4,99,000 কোটি টাকা। এখানে নরমালি দেখেন ব্যাটের সাথে এখন কিন্তু এজ ক্যালকুলেশন করে দেখেন, তার মানে কি এনবিআর এই যে 4,99,000 কোটি টাকা এটা ভাগ করে দিছে, ব্যাট কে দিছে এত টাকা, ট্যাক্স কে দিছে এত টাকা, কাস্টম ডিউটি বা আদার্স কে দিছে এত টাকা। তার মানে কি এক্সামের মধ্যে আসতে পারে যে এনবিআর যে রেভিনিউ রিকগনিশন করবে ট্যাক্স পোর্শন কতটুকু কালেকশন করে দিবে, 1,70,000 কোটি টাকা হচ্ছে কি আমাদের ট্যাক্সে কালেকশন করে দিবে, যেটা হচ্ছে কি এনবিআর কালেকশনের প্রায় 34% কালেকশন করে দিবে ট্যাক্স, আর ব্যাটে কালেকশন করে দিবে 43%, আর কাস্টম ডিউটি কালেকশন করে দিবে 22%। তার মানে কি আমরা এরকম বলতে পারি যে এনবিআর এর যে রেভিনিউ কালেকশন করবে তার মধ্যে সবচেয়ে বেশি কে কালেকশন করে দিবে, সবচেয়ে বেশি কালেকশন করে দিবে হচ্ছে কি ব্যাট পোর্শন। এখন আসেন একটা বিষয় বলি, আমরা যে মাঝে মধ্যে বলি যে ট্যাক্স রেট বাড়ে বা ট্যাক্স রেট কমে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বাড়ে কমে? এইখানে একটা ইফেক্ট আছে। ধরেন এনবিআর তাদের 4টা সন্তানকে ভাগ করে দিছে, এখন ট্যাক্সে চিন্তা করতেছে যে আমার তো 1,70,000 কোটি টাকা রেডি করে এনবিআর কে দিতে হবে। এখন এনবিআর ট্যাক্স চিন্তা করবে আমাকে যেহেতু 1,70,000 কোটি টাকা দিতে হবে, তাহলে আমার কি কোন কোন সোর্স আছে, আমার কি কি সোর্স আছে, আমার ইন্ডিভিজুয়ালের কাছ থেকে ট্যাক্স কালেকশন করতে হবে, আমার কর্পোরেট ক্লায়েন্ট থেকে ট্যাক্স কালেকশন করতে হবে, এবং ইত্যাদির আমাদের অনেক ক্ষেত্রে ফাইন ধরতে হবে, জরিমানা করতে হবে। এগুলা কি থেকে আসবে? এগুলা ফার্স্ট এক্সপেরিয়েন্স থেকে দেখবে যে আমার গত বছর এত টাকা আসছে, এইভাবেই তো ট্যাক্সে তার রেভিনিউটা কালেকশন করবে। এই জন্য হচ্ছে কি এই রেভিনিউটা কালেকশন করার জন্য হচ্ছে কি মানে তার ট্যাক্স কি করে তার প্রয়োজন মতো অনেক সময় ট্যাক্স রেট ইনক্রিজ করে বা অনেক সময় ট্যাক্স রেট ডিক্রিজ করে। মানে এইটা আমি একটা রিজন বললাম ট্যাক্স রেট ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য। আর না হয়তো এনবিআর এর যে টার্গেট দিছে ট্যাক্সকে যে তুমি আমাকে 1,70,000 কোটি টাকা দিবা, সে তো ওই টার্গেটটা ফিল আপ করতে হবে 1,70,000 কোটি টাকা। এই জন্য ট্যাক্স কি করে তার যে সোর্স থেকে সে রেভিনিউ জেনারেট করতে পারে ওই সোর্সের রেট গুলা ইনক্রিজ করে বা ডিক্রিজ করে।
এখন এটা কি ক্লিয়ার যে আমরা কেন রেট প্রতি বছর চেঞ্জ হয় বা বাড়ে কমে, এই বিষয়গুলো কি কেউ জানতেন? এই জন্য আসলে এটা আসে। ভাইয়া একটা জিনিস কোশ্চেন ছিল, এটা তো বুঝলাম যে 1,70,000 কোটি টাকা যেটা মানে ট্যাক্স কালেক্ট করে দিবে, তো দেখা যাচ্ছে যে এরা অনেক সময় ফুলফিল করতে পারে না, যখন তখন কি ইনক্রিজ করে, মানে যখন যে মনে হচ্ছে যে না আমরা এটা করতে পারবো না, তো তখন ওই যে ট্যাক্স রেট ইনক্রিজ বা ডিক্রিজ এরকম পারপাসে না করে কিনা? না না, এই পরবর্তীতে আসলে এটা হয় না, কিন্তু পরবর্তীতে দেখেন হচ্ছে কি বাজেট কি করে রিভাইজ করে আবার। হ্যাঁ পরবর্তী অনেক সময় দেখছেন না বাজেট রিভাইজ করে, তখন পরবর্তীতে তখন বাজেট রিভাইজ করে, এটা আর কি। আচ্ছা আচ্ছা, এই স্লাইড নিয়ে কার কোনো কনফিউশন আছে না? সামনের দিকে আগাবো। আমরা কিন্তু সিরিয়াল মেইনটেইন করতেছি, একটু বুঝেন। আমরা কিন্তু বাজেটের মধ্যে ছিলাম, বাজেটের মধ্যে পড়ার থাকার পরে হচ্ছে কি আমরা তিন ধরনের বাজেটের মধ্যে আমরা কিভাবে রেভিনিউ কালেকশন করতে হবে ওই সিস্টেমে আইসা এখন চলে আসছে আমরা চারটা সন্তানের মধ্যে আমরা ট্যাক্সের মধ্যে এখন ঢুকতেছি, মানে আমরা ন্যাশনাল বাজেট থেকে ট্যাক্সে ঢুকতেছি মাত্র। এই পর্যন্ত ফ্লোতে কারো কোনো কনফিউশন আছে? আমরা কিন্তু এই 1,70,000 কোটি টাকা নিয়ে এখন আলোচনা করব। তাই যে কাস্টম ডিউটির সাথে কি হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা ওইটা কি সবসময় এক থাকে? না, অনেক সময় হচ্ছে কি এটা হচ্ছে কি আগে হচ্ছে কি আমি আগে এই মানে লাস্ট ইয়ার আগ পর্যন্ত দেখতাম আলাদা আলাদা ভাগ করে দিত, ব্যাট, ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, কাস্টম ডিউটি, কিন্তু এইবার এইরকম ভাবে পাইছি আর কি। এই জন্য এটা এখনো কনফিউশন না, আমরা যখন জুন মাসের লাস্টের দিকে যাবে তখন আসলে এই ইনফরমেশন আসলে ক্লিয়ার বাই বলা যাবে। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা প্রেজেন্ট করার জন্য এটা রেডি করে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন। তখন তো একটা যদি একটা নিউজ আসে তখন তো আপনারা ধরে ফেলতে পারবেন। মূলত আসলে সাপ্লিমেন্টারি ডিউটিটা নিয়ে কাজ করে কারা? এনবিআর। মানে এনবিআর তাহলে হচ্ছে কি ওইটা যে কোনো ওদের যে অঙ্গসংস্থানিক যে ইয়েগুলো আছে, সংস্থাগুলো আছে, ওদেরকে হচ্ছে ভাগ করে দেয়, তাই তো? হ্যাঁ, ওদেরকে ভাগ করে দেয়, মানে ট্যাক্স, ব্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং হচ্ছে কাস্টম ডিউটি, এই চারটা হচ্ছে এনবিআর এর অধীনে। এনবিআর এই চারটার মাধ্যমে তারা রেভিনিউ কালেকশন করতে পারে। জি। আচ্ছা, এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখলাম যে আমি যখন বাজেট আসার পর থেকে মানুষের ভুল করতে। আমি একটা কোশ্চেন করতে চাই। জি ভাই বলেন। এই পুরো আপনার সেশনটা কি ভিডিও করা হচ্ছে, মানে আপনার রেকর্ডিং করা হচ্ছে? ভাই আমার কাছে এরকম কোনো রেকর্ডিং না, আমি বলছি আপনারা যদি কেউ করেন তাহলে আমাকে একটা স্লাইড দিয়ে একটা কপি দেন, কিন্তু আমার কাছে এরকম না, আমি একটা করতেছি বাট ওটা এরকম ক্লিয়ার আসে না। আচ্ছা ঠিক আছে, মানে রেকর্ড লাগবে না, আপনারা একটু দেখেন না, দেখতেছি, তারপর কিছু কিছু ব্যাপার হয় কি মাথায় না আসলে ভিডিওটা দেখতে গেলে আবার মনে পড়ে আর কি, বুঝতে পারছেন, ওই কারণে। না ওইটা সমস্যা নাই, পরবর্তী সময় আমি তো আমার তো একটা পেজ আছে, আপনারা দেখেন, মানে এইগুলো আমার ভালো লাগে এই জন্য আসলে শেয়ার করি, ওইগুলো শেয়ার করে বা আমি ইনকাম করি এরকম করি। একবার অনেক কিছু আমি নিজে থেকে রেডি করে দিই, এটা আমার কাছে ভালো লাগে, আমি আনন্দ ফিল করি। জি বুঝতে পারছি। যে কোনো সময় যদি আপনারা কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন, আমি যদি মানে ফ্রি থাকি তাহলে অবশ্যই আনসার করব। এতে করে কি সুবিধা, এতে করে আপনাকে শেখানো এটা আমার মেইন না, আমার হচ্ছে কি ওই টপিকটা তো আমার ক্লিয়ার হয়ে গেল, আরো স্ট্রং ভাবে ধরলো, এটাই আর কি আমার উদ্দেশ্য, আর কোনো কিছু না। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন তাই না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলা খুবই এই বিষয়গুলা মানে অনেকেই ভুল করে। এখানে দুইটা শব্দ আছে আমি ক্লিয়ার করতেছি, দেখবেন অনেকেই দেখবেন পোস্টের মধ্যে দেখবেন ফেসবুকে পোস্ট দিছে যে ফাইন্যান্স অ্যাক্ট চলে আসছে, আসলে কি ফাইন্যান্স অ্যাক্ট আসছে? কয়জন পাইছেন পোস্টের মধ্যে লিখছে ফাইন্যান্স অর্ডিন্যান্স? মানে এই বিষয়গুলো আসলে এখন আমি একটু ক্লিয়ার করব। দেখেন, আমরা ওই সামনে যাওয়ার আগে প্রথমে আমরা ক্লিয়ার করব যে ফাইন্যান্স বিল এবং ফাইন্যান্স অ্যাক্ট এই দুটার মধ্যে পার্থক্য কি এবং কোনটা কি কাজ করে। দেখেন, ফাইন্যান্স বিল এবং হচ্ছে কি ফাইন্যান্স অ্যাক্ট, যেটাকে হচ্ছে অর্থ বিল বলা হয় বা অর্থ আইন বলা হয়। তাহলে ফাইন্যান্স বিল কি? সরকারের আর্থিক প্রস্তাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে সংসদে আনিত বিলই হচ্ছে কি ফাইন্যান্স বিল। মানে আমাদের যে বাজেটটা হবে বা হচ্ছে কি আমাদের যে আইন কানুন গুলা আনবে বা সংশোধন করবে, মানে এইগুলা রেডি করে যখন সংসদে উপস্থাপন করা হয় বা প্রেজেন্ট করা হলে তখন এটাকে বলা হয় ফাইন্যান্স বিল বা অর্থ বিল। যেমন আমি যদি বলি যে 23 সালে এরকম একটা পয়েন্ট শুনছেন যে
যাদের মিনিমাম ট্যাক্স প্রত্যেকেরই কি 5,000 টাকা দিতে হবে, ট্যাক্স হোক বা না হোক, এরকম একটা অপশন ছিল না 23 সালের দিকে? তখন মানে কি ওই পয়েন্টটা কি ফাইন্যান্স বিলে আসছিল। এখন দেখেন এখন হচ্ছে কি মানে সংসদে বিল প্রেজেন্ট করছে, এর পরবর্তীতে দেখেন বিল প্রেজেন্ট করার পরে ওইটা সংসদে যে সংসদ সদস্যরা আছে তাদের মতামতের ভিত্তিতে কি করা হয়, এটা পাস করা হয়। যখনই পাস হয় মানে অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হইলেই তখন এটা হচ্ছে কি ওইটা ফাইন্যান্স অ্যাক্ট হয়, ওই বিলটাই ফাইন্যান্স অ্যাক্ট হয়। এবং ফাইন্যান্স অ্যাক্ট হওয়ার পরে একটা ফাইন্যান্স অ্যাক্ট নাম্বার থাকে। তার মানে কি এখন কি বুঝতে পারছেন যে অর্থ বিল মানে ফাইন্যান্স বিল এবং ফাইন্যান্স অ্যাক্টের মধ্যে পার্থক্যটা আসলে কি? জি জি, পাস হওয়ার আগে হচ্ছে অর্থ বিল, পাস হওয়ার আগে অর্থ বিল, আর পাস হওয়ার পর হচ্ছে অর্থ আইন, অর্থ আইন যেটা অ্যাক্ট। আচ্ছা, এখন এইখানে আরো কথা আছে, যদি একটু ছোট করে বলি, ফাইন্যান্স বিলটা আসলে কখন যাবে? ফাইন্যান্স বিলটা হচ্ছে কি এখন কিন্তু আমাদের সংসদ নাই, মানে এই বছর তো সংসদ নাই, এখন তো কোনো মানে কি নির্বাচনী কোনো সংসদ নাই। এখন দেখেন ফাইন্যান্স বিলটা আসলে নরমালি কখন যায়, সব সময় মনে রাখবেন ফাইন্যান্স বিলটা যায় হচ্ছে কি জুন মাসের প্রথম বৃহস্পতিবার। জুন মাসের প্রথম বৃহস্পতিবার পূর্বের ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন ফাইন্যান্স বিলটা যায় হচ্ছে কি প্রতি জুন মাসের বৃহস্পতিবার। এবং ফাইন্যান্স একটা কখন হয়, এটা হচ্ছে জুন মাসের সংসদের শেষ কর্মদিবসে। আমার কথাটা কি আপনারা শুনতেছেন? জি জি। না আপনার বৃহস্পতিবারটা ক্লিয়ার হয় না, বৃহস্পতিবার মানে কি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার নাকি এন্ড অফ দ্য মান্থের বৃহস্পতিবার? না, জুন মাসের শুরুর বৃহস্পতিবার। শুরুর বৃহস্পতিবার। আপনি তো সব এক বছর হিসাব করবেন না, জুন টু জুলাই, সরি জুলাই টু জুন, ওই হিসাবে। না না, বাজেটটা তো করা হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে, যেমন 25-26 এখনো শুরু হয় নাই, 25-26 আগে তো এই যে এখন চলমান জুন মাস, এই জুন মাসে ফাইন্যান্স বিল, ফাইন্যান্স ইত্যাদি নিয়ে কাজ করবে। এখন যেটা আমি বলতেছি যে ফাইন্যান্স বিলটা সংসদে কখন নিবে, বা এখন তো আর সংসদ নাই, এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন তো সংসদ নাই। হ্যাঁ না না, এই জন্য বলতেছি এটা তো সংসদে আসবে, কিন্তু এটা বলতেছি যে বিলটা আসলে সংসদে কখন নেয় হচ্ছে প্রতি জুন মাসের প্রথম বৃহস্পতিবার। এবং এটা ফাইনাল করে হচ্ছে কি ওই সংসদে জুন মাসের শেষ কর্মদিবসে হচ্ছে কি ফাইন্যান্স একটা আমাদের কাছে আসে। ঠিক আছে? এবং এটা তো আমরা জানি যে ফাইন্যান্স বিলটা হচ্ছে কি অর্থমন্ত্রী হচ্ছে কি এটা পেশ করে। আর একটু যদি ব্যাক এন্ডের যদি কথা বলি, এখানে আরো কিছু নিয়ম কানুন আছে যে ফাইন্যান্স বিলটা বা হচ্ছে বাজেট যে পেশ করবে এটা মানে কি অর্থমন্ত্রী নিয়ে যাবে, এবং এটা কিসে করে নিয়ে যাবে এটাও একটা প্রশ্ন আসে। এটা হচ্ছে একটা ব্রিফ কেসে করে নিয়ে যাবে। আরো যদি ব্যাক এন্ডে বলি এটা কি কালারের ব্রিফ কেস থাকবে, এটা ব্রিটিশ আইন থেকে শুরু হয়েছে, লাল কালারের একটা ব্রিফ কেসে নিয়ে যাবে। এটা যে ব্যাক এন্ডের গল্প আর কি, এরকম কি কনফিডেন্সিয়াল বোঝানোর জন্য নাকি? সংসদে দেখছি এটা, হ্যাঁ সংসদে দেখছি এটা লাল। না এটা আসলে আমিও জানি না, আমিও তো জানতে, তবে আমি এমনিতেই বলতেছি আর কি, মানে পিছনের কথা আমি এরকম শুনছি আর কি, যে ওইখানে হচ্ছে কি ব্রিফ কেসে নিবে এবং ব্রিফ কেসও লাল কালারে হবে। এখন কি জন্য লাল কালার, এটা হয়তো ব্রিটিশ আইন থেকে শুরু হচ্ছে, এটা আমি ঠিক জানি না। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই তো? না জি না, মানে একটু হৃদয়টা ধরার চেষ্টা করবেন। এখানে আসলে আমরা সবাই ট্যাক্স সম্পর্কে জানি, বাট আমি চাইতেছি মানে ট্যাক্সের একটা মানে সুন্দর একটা রুট ম্যাপ বা আমরা কিভাবে শুরু করতে পারি এরকম একটা ফ্লু ধরিয়ে দেওয়ার জন্য। আর ট্যাক্সটা একটা মজার সাবজেক্ট। আর আরেকটা গ্যাপ একটা কথা বলে রাখি, আমি যে টেলিগ্রামটা এই গুগল মিটটা ইউজ করি, এটা তো ফ্রি ভার্সন, এটা 1 ঘন্টার পরে আবার ডিসকানেক্ট হয়ে যায়। আপনারা যদি ডিসকানেক্ট হয়ে যায় মানে এটা ইন্ড হয়ে যায়, তাহলে আবার নক দিবেন, আবার লিংক দিব, আবার আপনারা জয়েন করবেন। ক্লিয়ার বিষয়টা? এই বিষয়টা এখানে তো 9 মিনিটস রিমেইনিং লেখা যাচ্ছে। না, 9 মিনিট পরে অফ হয়ে যাবে, পরে আবার লিংক দিব, আপনারা ওই গ্রুপে আবার জয়েন করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আবার পাওয়ার পয়েন্টে ফিরে আসছি। আমার স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতেছি। জি দেখা যাচ্ছে। তার মানে কি আমরা ফাইন্যান্স বিল এবং ফাইন্যান্স অ্যাক্ট এই দুইটা বিষয় তো আশা করি ক্লিয়ার সবাই, তাই না? জি ভাইয়া ক্লিয়ার। এইবার দেখেন ফাইন্যান্স অ্যাক্ট এবং ফাইন্যান্স অর্ডিন্যান্স, যেটা অনেকেই দেখবেন যে ফেসবুকে
এই ফাইন্যান্স অর্ডিন্যান্স শেয়ার করে বলে ফেলছে যে ফাইন্যান্স অ্যাক্ট চলে আসছে। আসলে অ্যাক্ট হতে হলে কি দরকার? অ্যাক্ট হতে হলে অবশ্যই পার্লামেন্ট দরকার। পার্লামেন্ট ব্যতীত বা সংসদ ব্যতীত কোন সময় আইন আসতে পারে না। সংসদ ব্যতীত কোন সময় আইন আসতে পারে না, বা কোনো আইনের যদি সংশোধন প্রয়োজন হয় ওইটাও সংসদের থ্রুতে আসতে হয়, এবং আইনের কি থাকে, একটা আইন নাম্বার থাকে। দেখেন এবার দেখেন, তাহলে যেহেতু সংসদ নাই, রাষ্ট্রপতির আদেশে চলতেছে, তার মানে কি সংসদ ছাড়া যদি আমাদের কাছে কোনো কিছু চলে আসে ওইটাকে বলা হয় কিছু কি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। তাহলে বলেন তো এইবার কি সংসদ আছে? একটু রেসপন্স করবেন। সংসদ নাই, তাহলে কি এটা কি ফাইন্যান্স অ্যাক্ট বলবো নাকি ফাইন্যান্স অর্ডিন্যান্স বলবো? অর্ডিন্যান্স। ফেসবুক এরকম দেখছেন না, অনেকে ভুল করে বসে আছে যে ফাইন্যান্স অ্যাক্ট লিখে লিখে পোস্ট দিছে, দেখ পাইছেন না এরকম? জি। তার মানে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, এই জন্য এই পয়েন্টটা নিয়ে আসছি। আচ্ছা, এই অ্যাক্টে যে বিষয়বস্তুগুলো থাকে ফাইন্যান্স অর্ডিন্যান্সের ঠিক সেম বিষয়বস্তু থাকে, জাস্ট পার্থক্য হচ্ছে কি এইগুলো হচ্ছে কি আমাদের সংসদ বা পার্লামেন্ট হয়ে আসে নাই, যেহেতু এখানে সংসদ অনুপস্থিত, এই জন্য কি রাষ্ট্রপতির ক্ষমতা বলে মন্ত্রী পরিষদের মাধ্যমে এটা কি আমাদের কাছে চলে আসছে। তেমন কি ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, ফাইন্যান্স অর্ডিন্যান্স, এই তিনটা বিষয় কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি, এইবার দেখেন আমরা কিন্তু ন্যাশনাল বাজেট থেকে শুরু করে ন্যাশনাল বাজেট কিভাবে আসে, কি হয় না হয়, এই পর্যন্ত আমরা আসলাম। এরপরে আমরা দেখলাম যে জাতীয় যে রাজস্ব যে আহরণ করে, এর মধ্যে হচ্ছে কি এনবিআর আহরণ করে 4,99,000 কোটি টাকা, এর মধ্যে ট্যাক্স পোর্শন হচ্ছে কি 1 লাখ কত না দেখি 1,70,000 কোটি টাকা। এই 1,70,000 কোটি টাকা ট্যাক্সে কালেকশন করবে। এইবার আমরা ট্যাক্সের ভিতরে ঢুকে গেলাম। আমরা কিন্তু ন্যাশনাল বাজেট আপাতত ক্লোজ করতেছি, ট্যাক্সের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে? আচ্ছা, একটা আমরা কাজ করি, এই এটা এটা এক্সিট করে আবার আমরা নতুন লিংক দিয়ে দেন, আবার ট্যাক্স থেকে শুরু করি, তাই না? এটা মনে ভালো হয়। জি জি। তাহলে আমরা আমরা সবাই লিভ নিয়ে নেন, আমি ক্লোজ করে দিচ্ছি, আবার হচ্ছে কি আমি লিংক দিচ্ছি। আচ্ছা, যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে যে আমরা আসলে কোন ফ্লোটা আসলে কোন রুট ম্যাপ থেকে আসলে শুরু করতেছি? জয়েন হতে হতে একটু আলোচনা করি। ভাইয়া আপনার টপিকটা খুবই ভালো লাগছে। ব্যাপারটা হলো আমি যেমন ব্যাড ট্যাক্স নিয়ে আমার তেমন একটা কাজ করা হয় না, যদিও আমি অ্যাকাউন্টসে কাজ করি। তো আপনার এই থিমটা আমার কাছে ভালো লাগছে, যে আমিও চাচ্ছি যে ব্যাড ট্যাক্সটা একদম শুরু থেকে শেখার জন্য। তো কর্পোরেটে অনেক সময় এই কাজটা লাগে, আর আমি নেক্সটে ইচ্ছা আছে যে ব্যাড ট্যাক্সের দিকে ক্যারিয়ারটা নেওয়ার জন্য। তো আপনার এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আসলে আমরা এইখান থেকে যেসব টপিক গুলো শিখতে পারবো এগুলো কি আমাদের অফিস বা কর্পোরেটে কাজে লাগাতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই, না এগুলো তো ট্যাক্সের ইস্যু, তো অফিস কর্পোরেটের জন্যই। মানে আমরা দেখে এইখানে আসলে একটা ক্লাসে তো ট্যাক্স শেখানো সম্ভব না, বাট আমি এই কাজটা করে দিতে পারি যে আসলে ট্যাক্সটা কিভাবে পড়তে হবে নিজে নিজে যদি স্টাডি করেন, আসলে কোন থ্রুতে হঠাৎ করে বই খুলে কোত্থেকে আসলে পড়া শুরু করবে, আসলে এইভাবে আসলে হঠাৎ করে শুরু না করে একটা সিকোয়েন্স মেনটেন করে আপনি অল্প অল্প করলে কি দেখবেন আপনার কাঙ্ক্ষিত গোলে আপনি পৌঁছে যাবেন, যদি এলোমেলো যদি না পড়েন। এখন আসলে একটা বিষয় আমি কেন পড়বো, এটা আসলে কোত্থেকে শুরু হয়েছে, এটা আসলে পড়ার কি কতটুকু পড়বো, কিভাবে পড়বো, মানে এই বিষয়গুলো আমি একটু ধরা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমার একটা কথা ছিল যে যদি এই ক্লাসটার পরবর্তী সময়ে যদি আপনার সময় হয়, তাহলে এটার যে অ্যাপ্লাইড গুলা মানে অ্যাপ্লিকেশন গুলা, যে আমরা কোথায় অ্যাপ্লিকেশন করব, কিভাবে অ্যাপ্লিকেশন করব, এমন নিয়ে যদি আরো দু একটা ক্লাস আগামীতে যদি আপনার সময় হয় যদি নিতেন, তাহলে আমার জন্য উপকার হতো। না এইটা আসলে না, এইটা আমি আপনাদেরকে বলি মেইন কথাটা, আসলে আমি ওইভাবে তো আসলে হবে না। আমি একটা বেস সামনে নিব ভাবতেছি, আমি হলে গ্রুপে পোস্ট দিছি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের উপরে। কারণ এটা সত্যি কথা যে বাংলাদেশে যারা দেখেন ট্যাক্সের কাজ করে অধিকাংশরাই ভুল করে। আমি এরকমও শুনি যে কম্পিউটারের দোকানে ট্যাক্সের ফাইল করে ফেলে, মানে এগুলো কেমন অবাক লাগে বিষয়গুলো। এই জন্য আমি ওই একটা রুটম্যাপ একটা কোর্স প্ল্যান সাজাইছি, যে যারা চাকরির পাশাপাশি বা হচ্ছে কি ট্যাক্স হিসেবে ক্লিয়ার করতে যায়,
মানে আপাতত শুরু করছি শুধু ইন্ডিভিজুয়াল ট্যাক্স দিয়ে, কারণ সবকিছু একসাথে আসলে শেখা হবে না, তাহলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না। যেই বিষয়টা শিখবো ভালো করে শিখবো। এই জন্য আমি প্রথম স্টেপের মধ্যে আমি জাস্ট ইন্ডিভিজুয়ালের ট্যাক্সটা, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন একদম শুরু থেকে এবং মানে শেষ পর্যন্ত, মানে কি কি দরকার, কি কি পড়তে হবে, এর জন্য কি কি এক্সেল ফাইল রেডি করতে হবে এইটা পর্যন্ত, এবং আমি যেরকম পেজ খুলে ফেসবুক পেজ খুলে ইনকাম করতেছি এরকম ভাবে যেন ফেসবুক পেজ পর্যন্ত কিভাবে ক্লায়েন্ট ধরতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয় একদম ওই পর্যন্ত আমি করে নিব। মানে এরকম একটা কোর্স প্ল্যান আমি সাজাইছি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ট্যাক্সের উপর। পরবর্তীতে হয়তো বা কর্পোরেট আসবে, এর ফাঁকে উইথ হোল্ডিং ট্যাক্সটাও নিয়ে আসতে পারি, মানে পর্যায়ক্রমে। কিন্তু একসাথে ইন্ডিভিজুয়াল কর্পোরেট বা এই কোর্স প্ল্যানটা যদি শেষ করতে যায় তাহলে তো আমাদের এক সম্পূর্ণ করতে হবে, একদম শেষ করতে। এটা অনেক লং, এত ছোট বা একটা দুটো তিনটা ক্লাসে হবে না। আচ্ছা যাই হোক, এটা একটু লাস্টের দিকে কথা বলবো, আপনাদেরকে কোর্স প্ল্যানটা আমি কিভাবে সাজাইছি এটা নিয়ে একটু আমরা আলোচনা করব লাস্টের দিকে। কিন্তু আমরা যেটা নিয়ে চলতে মানে স্টার্ট করতেছিলাম ওইটা দেখি। হ্যাঁ, আমরা ট্যাক্সের মধ্যে ছিলাম তাই না? জি জি, আমার স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে জাস্ট একটা পার্থক্য দিলাম যে আমরা কিন্তু ট্যাক্সের মধ্যে চলে আসছি। ট্যাক্সের মধ্যে হচ্ছে কি ডাইরেক্ট ট্যাক্স এবং হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কি যেটা বুঝি ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স ইত্যাদি আমরা বুঝি। আর ইনডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে কি ব্যাট। তার মানে কি ইনডাইরেক্ট ট্যাক্সটা নিচের পোর্শনটুকু আমাদের এখন লাগবে না, কারণ এটা যখন আমরা ব্যাট করবো তখন লাগবে। তার মানে কি আমাদের এই ট্যাক্সের যে এরিয়াগুলা, যে আমাদের ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স ইত্যাদি, এটা হচ্ছে কি যেই ট্যাক্সটা হচ্ছে কি সরাসরি জড়িত থাকে এবং হচ্ছে কি এনবিআর কি করে রেভিনিউ আহরণ করে। আচ্ছা, এরপর একটা বিষয় দেখি যে আমরা এই যে ট্যাক্স করতেছি এই ট্যাক্সটা আসলে প্রধানত কয় ধরনের হয়ে থাকে। ট্যাক্সটা হচ্ছে প্রধানত হচ্ছে কি দুই ধরনের হয়ে থাকে বা দুইটা ভাগে বিভক্ত করা হয় ট্যাক্স। একটা হচ্ছে কি পার্সোনাল ইনকাম ট্যাক্স, যেটা হচ্ছে কি ব্যক্তিগত আয়কর, আর একটা হচ্ছে কি কোম্পানি আয়কর, যেটা হচ্ছে কি কর্পোরেট ইনকাম ট্যাক্স। এখন পার্সোনাল ইনকাম ট্যাক্সটা আসলে কেমন রেট হয়, মানে এনবিআর যে কালেকশন করে এর মধ্যে হচ্ছে কি ট্যাক্সের থেকে যে কালেকশন করে 1,70,000 কোটি টাকা, ট্যাক্স কি করবে, ট্যাক্স রেভিনিউ কালেকশন করার এই দুইটা মেইন কাজ আছে, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স আর একটা হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স। আমরা যখন ট্যাক্সের ডেফিনেশন পড়বো তখন দেখবো ট্যাক্স শুধু ট্যাক্স না, এডিশনাল ট্যাক্স, পেনাল্টি, ইন্টারেস্ট, ফাইন সবই কিন্তু ট্যাক্স। বাট মেইন হচ্ছে কি এই পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স। তাহলে পার্সোনাল ইনকাম ট্যাক্সটা আসলে কেমন হয়? পার্সোনাল ইনকাম ট্যাক্সটা হচ্ছে কি আমাদের একদম প্রগ্রেসিভ রেট হয়। কি রেট হয় এটা? একটু রেসপন্স করেন তাহলে তো ক্লাস নিতে মজা লাগবে। হ্যাঁ, প্রগ্রেসিভ রেট। আর কর্পোরেট ইনকাম রেটটা হচ্ছে কি ফ্ল্যাট রেট হয়। এখন পার্সোনাল ইনকাম ট্যাক্স প্রগ্রেসিভ এবং ফ্ল্যাট রেট কর্পোরেট, এটা মানে কি? পার্সোনাল ইনকাম ট্যাক্স রেটটা হচ্ছে কি আমাদের ব্যক্তি শ্রেণীর জন্য হচ্ছে যে পার্সোনাল ইনকাম ট্যাক্সটা, যেটা হচ্ছে কি আগে আমাদের পার্টনারশিপ ফার্মও ছিল কিন্তু এখন পার্টনারশিপ ফার্ম ফ্ল্যাট রেটে চলে গেছে। এখন দেখেন আমরা যেটা বলতেছি যে ট্যাক্স প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স আর একটা হচ্ছে কি কর্পোরেট ইনকাম ট্যাক্স। পার্সোনাল ইনকাম ট্যাক্সটাকে বলা হচ্ছে কি প্রগ্রেসিভ রেট আর কর্পোরেট ইনকাম ট্যাক্সটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাট রেট। এখন প্রগ্রেসিভ ইনকাম রেট এবং হচ্ছে কি ফ্ল্যাট ট্যাক্স রেট এই দুটার মধ্যে পার্থক্য কি? আমি প্রথমে ফ্ল্যাটের কথা বলি। ধরেন আমার একটা ছোট কোম্পানি আছে, আমি টোটাল রেভিনিউ করলাম, ধরেন এটা হচ্ছে কি আমাদের লিস্টেড কোম্পানি, ধরলাম এটা 27.5% ট্যাক্স। ধরেন আমি রেভিনিউ করলাম 100 টাকা, তার মানে কি আমার জন্য ট্যাক্স রেট কত? আমার প্রশ্ন কি আপনারা বুঝছেন? 27.5 টাকা। 27.5 টাকা বা না রেভিনিউ না, ট্যাক্স রেটের কথা বলতেছি, মানে ট্যাক্স কত টাকা দিতে হবে? আবারও একটু বলি, একটু শুরু দেখুন 27.5 টাকা। 27.5 টাকা, তার মানে কি আমার জন্য কিন্তু আমি 100 টাকা আমি ইনকাম করি ট্যাক্সেবল ইনকাম, আমার জন্য কিন্তু 27.5%। আবার যদি বড় একটা কোম্পানি ধরেন ইউনিলিভার, ওরা কয়েক হাজার কোটি টাকা মানে কি রেভিনিউ করছে, ধরেন সাপোজ লিস্টেড কোম্পানি, তাদের জন্য তো 27.5%। এখন আমি ইনকাম কম করছি, তারা ইনকাম বেশি করছে, এই জন্য কি রেটের কোনো তারতম্য বা রেটের কোনো পার্থক্য আছে? না, নাই। এই জন্য হচ্ছে কি কর্পোরেট, এই জন্য কর্পোরেট রেটটা একই রেট, যেহেতু এটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাট রেট। এবার আসেন প্রগ্রেসিভ রেটটা মানে কি? পার্সোনাল ইনকাম ট্যাক্স, যেটা হচ্ছে কি আমাদের ব্যক্তি শ্রেণীর, আমরা ব্যক্তি শ্রেণী জানি হচ্ছে কি আমাদের একটা স্ল্যাব আছে,
যেমন এই সামনে থেকে যখন স্ল্যাব হবে তখন এটা হচ্ছে কি যে আমাদের 3,75,000 টাকা হচ্ছে কি শূন্য, সাধারণ স্বাভাবিক পুরুষ যদি বলি। এখন ধরেন আমি যদি বলি আমি সৌরভ, আমার ইনকাম হচ্ছে কি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার 4,75,000 টাকা। তাহলে 4,75,000 টাকার মধ্যে আমার জিরো রেটেড কতটুকু গেছে গা? 3,75,000। তাহলে অতিরিক্ত আমার কতটুকু আছে? 1,00,000 টাকা। তাহলে ওই 1,00,000 টাকার উপর কত পার্সেন্ট রেট অ্যাপ্লাই হবে বলেন তো? না, এখন তো 5% নাই, 10%। সামনের কথা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা 10%। তার মানে যদি বলি হ্যালো, 10%। হ্যাঁ 10%। তার মানে 10%। জি জি আমি এটাই বলছি। তার মানে কি আমার জন্য হচ্ছে কি, আমার জন্য যদি বলি যে আমি সৌরভের জন্য আমি একজন পার্সোনাল ট্যাক্স পেয়ার, আমার জন্য ট্যাক্স রেট হচ্ছে কি 10%, কারণ 10% এর মধ্যেই তো আমার ইনকামটুকু চলে আসছে। এখন আরেকজন ধরেন মিস্টার এক্স, তার ইনকাম 35 লাখ, তাহলে তার জন্য কি এই 10% এর মধ্যে মানে সীমাবদ্ধ থাকবে, নাকি তার ইনকাম বাড়ার সাথে সাথে তার ট্যাক্স রেটও বাড়তে থাকবে? বাড়তে থাকবে। এই জন্য এটাকে বলা হয়েছে প্রগ্রেসিভ, মানে যার ইনকাম যত বাড়বে তার ট্যাক্সও তত বাড়তেছে একটা সার্টেন রেট পর্যন্ত। তার মানে কি আমার জন্য যেরকম মানে কি আমি প্রগ্রেসিভ, মানে আমি কম ইনকাম আমি কম ট্যাক্স রেট পাইছি, আরেকজনের মিস্টার এক্স এর বেশি রেট, বেশি ইনকাম সে বেশি রেট পাইছে। ঠিক আছে, তাহলে কি এই দুইটা বিষয় কি ক্লিয়ার যে আসলে পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা হচ্ছে প্রগ্রেসিভ রেট, আর কোম্পানি ইনকাম রেট যেটা হচ্ছে ফ্ল্যাট রেট। কেন ফ্ল্যাট রেট বলা হচ্ছে, কেন প্রগ্রেসিভ ভাই আপনি রেট বলা কি হচ্ছে, স্লাইড এই বিষয়টা দেখাচ্ছেন? কি ক্লিয়ার? জি জি এখন স্লাইড দেখাচ্ছি, আগে স্লাইড দেখাচ্ছিলাম না। তাহলে কি এই যে পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স, একটা প্রগ্রেসিভ রেট একটা ফ্ল্যাট রেট, প্রগ্রেসিভ রেট কেন বলা হয় এবং ফ্ল্যাট রেট কেন বলা হয়, এই বিষয়টা কি ভাই ক্লিয়ার? আমি তো স্লাইড দেখতে পাচ্ছি না। অন্যরা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্লাইড দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। ভাই তাহলে আপনি একটু রিলোড করে নেন, হয়তো অন্য কোনো সমস্যা। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। মানে আমি বারবার বলতেছি এই ক্লাস থেকে আসলে আপনারা কতটুকু নিতে পারেন এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ইস্যু। আমি জাস্ট এইটা বলবো, জাস্ট আপনারা এইটুকু নেওয়ার চেষ্টা করেন, মানে আমি কোন সিকোয়েন্সে আসলে কোন স্টেপ থেকে শুরু করে মানে কোন দিকে যাচ্ছি এই ফ্লোটা জাস্ট ধরে রাখেন। এই ফ্লো মতো গেলে একটা কাজ হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা এবার আমরা ট্যাক্সের প্রকারভেদ দেখলাম, এইবার দেখেন এখন আসেন এই ফ্ল্যাট রেটটা একটু বুঝাবেন। ফ্ল্যাট রেটটা ফ্ল্যাট রেটটা বললাম যে আমাদের যেমন ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য যে যাদের ইনকাম বাড়তেছে তাদের জন্য ট্যাক্সের রেটও কিন্তু বাড়তেছে, কিন্তু কর্পোরেট ট্যাক্সের কোম্পানির জন্য তার ইনকাম কম হোক 1,00,000 টাকা হোক বা 100 কোটি হোক, তাদের সবার জন্য কিন্তু একটা সেম রেট, মানে কম ইনকামের জন্য কম রেট, বেশি ইনকামের জন্য বেশি রেট এরকম না, মানে সবার জন্য ফিক্সড। এই ফিক্সডটা কি বলা হচ্ছে ফ্ল্যাট রেট। ক্লিয়ার ভাইয়া? সেটা হচ্ছে কর্পোরেটের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে, আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রগ্রেসিভ। জি প্রগ্রেসিভ ভাইয়া, প্রগ্রেসিভ। আচ্ছা তাহলে আগামী থেকে কর্পোরেট ট্যাক্সের যে ফ্ল্যাট রেটটা এটা 27%, তাই তো ভাই? না না এটা আমি জাস্ট বললাম আর কি, এটা তো আমরা পরে দেখবো ট্যাক্স রেট কত, এটা জাস্ট উদাহরণের জন্য বললাম, অন্য কোনো কিছু। ঠিক আছে ভাই? জি 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 আচ্ছা আমরা স্লাইডে ফিরে যাই। আচ্ছা এরপর দেখেন আমরা যদি বলি যে ট্যাক্সের কথা বলতেছি, এই ট্যাক্স আসলে কতগুলো মানে ভাগের উপরে পড়ে। যেমন এখানে দেখেন ট্যাক্স অন ইনকাম এবং প্রফিট, ইনকাম এবং প্রফিটের উপরে ট্যাক্স হয়, প্রপার্টি এবং ক্যাপিটাল ট্রান্সফারের উপরে ট্যাক্স হয়, গুডস এন্ড সার্ভিসের উপরে ট্যাক্স হয়। তাহলে ইনকাম বা প্রফিটের উপর ট্যাক্স হয় হচ্ছে কি এই কোম্পানির জন্য, পার্সোনালের জন্য, পার্সনের জন্য, আর প্রপার্টি বা হচ্ছে কি ক্যাপিটালের উপর হয় এই যে গিফট ট্যাক্স, নারকোটিক্স, ল্যান্ড রেভিনিউ ইত্যাদি। আর গুডস বা সার্ভিসের উপর হয় যেটা আমরা ভ্যাট, কাস্টম ডিউটি আমরা যেটা জানি। এটা জাস্ট একটা দেখালাম আর কি। এইবার আসেন এইখান থেকে গুরুত্বপূর্ণ, এখন আমরা ট্যাক্সের বাইরে কোনো কিছু আলোচনা করব না। আমরা ছিলাম কিন্তু 1,70,000 কোটি টাকা আমাদের কালেকশন করতে হবে। এটা কালেকশন করার জন্য ট্যাক্সের দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে কি আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে কি আমাদের কর্পোরেট ইনকাম ট্যাক্স। এইবার জানবো যে এই ট্যাক্স তাদের মেকানিজম গুলা পরিচালনা করার জন্য আসলে কি রুলস রেগুলেশন বা আইন কানুন তাদের আছে, এটা আমরা দেখব তাদের কাছে কি আইন কানুন আছে এবং কি কি আইন কানুন পড়তে হয় এবং কোনটার মধ্যে কি আছে এটা আমাদের দেখতে হবে।
ওই যে প্রথমে একটা কথা বলছিলাম, উনি 2017 সালে না আগে আইটিপি হয়েছে, উনি জানে না যে কর্পোরেট ট্যাক্স রেটটা কই থাকে, উনি এই এক পাতার পাতা উল্টাইতেছে যে রেট পাইতেছে না। আচ্ছা এই বিষয়গুলো দেখেন। আমার এই যে সোর্স অফ ট্যাক্স ল এন্ড প্র্যাকটিস অফ ইনকাম ট্যাক্স, এই স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা জি দেখা যাচ্ছে। জি, আমাদের এই ট্যাক্স গুলা, ট্যাক্সের আইন বা ট্যাক্স পড়ার জন্য আসলে আমাদের কোন কোন আইন প্রণয়নগুলো আমাদের দরকার দেখেন। প্রথমে হচ্ছে কি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, যেটা আমরা আয়কর আইন 2023 বলি। এরপর হচ্ছে কি ইনকাম ট্যাক্স রুল 1984। অনেকেই দেখবেন মনে করে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 যেহেতু বাতিল হয়ে গেছে, অনেকেই দেখবেন জানে যে ইনকাম ট্যাক্স রুলও কিন্তু 2023 সাল আছে, কিন্তু আসলে কিন্তু ইনকাম ট্যাক্স রুল 1984 সালে যেটা ছিল ওইটাই কিন্তু এখন বলবৎ আছে নতুন করে, কিন্তু ওইটার পরে আর কোনো রুলস কিন্তু আসে নাই। 1984 সালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বাতিল হয়েছে, বাট রুল কিন্তু টিকে রয়ে গেছে। কথাটা কি ক্লিয়ার? জি জি, এবং বাংলায় করা হয়েছে এটা। না বাংলায় না, ওইটা ফ্যাক্ট না, ওইটা বাংলা ইংরেজি সমস্যা, ওইটা না। মানে আমি বলতেছি অনেকেই মনে করে, আমি অনেকেই দেখছি যে বলে ইনকাম ট্যাক্স এই যে 1984 সালে যে অর্ডিন্যান্স এবং রুলস ছিল, অনেকে মনে করে ওই দুইটাই বাতিল হয়ে গেছে। আসলে কিন্তু দুইটাই বাতিল হয় না, ওইখান থেকে শুধু অর্ডিন্যান্স টুকু বাতিল হয়েছে, আর রুলস কিন্তু এখনো বলবৎ আছে। ঠিক আছে? জি আচ্ছা, এরপর তার মানে কি আমাদের ট্যাক্সের কার্যক্রম বা করার জন্য আমাদের অ্যাক্ট লাগবে, রুল লাগবে। অ্যাক্ট হচ্ছে 2023 সালের, রুল হচ্ছে 1984 সালের। এরপর আর কি লাগবে? আমাদের বিভিন্ন ইয়ারের ফাইন্যান্স অ্যাক্ট এবং অর্ডিন্যান্স লাগবে। আমরা আগে জানি কি কি লাগবে, এরপরে এর ভিতরে কি আছে আমরা সামনে আসব, এবং এটাকে কি বলা হয় এটাও সামনে আসবে। তাহলে তার মানে কি আমাদের অ্যাক্ট গেল, রুল গেল। আমি কি একটু ফাস্ট যাচ্ছি নাকি ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। জি ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের লাগবে কি ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স বিভিন্ন ইয়ারের। এর ফলে হচ্ছে কি আমাদের ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট লাগবে। এরপর হচ্ছে কি আমাদের এসআরও লাগবে। এরপরে আর কি লাগবে? আমাদের কেস ল লাগবে। এরপর হচ্ছে কি এনবিআর সময় সময় বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন কিছু ইস্যু করে, এনবিআর পাবলিকেশন লাগবে। মানে এই স্লাইডের মধ্যে যা আছে আমাদের ট্যাক্সের কার্যক্রম সম্পাদন করার জন্য আমাদের এই আইনগুলা লাগবে। এখন আমরা দেখব এই কোন আইনে কি আছে, কিভাবে কাজ করে, এবং শুধু কিভাবে কাজ করে তাই না, এটা আমাদের কাছে কিভাবে আসে এটা আমাদের জানতে হবে, এবং এগুলো আমরা কোথায় পাবো এটা আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে কি ইনকাম ট্যাক্স অ্যাক্ট নিয়ে। আচ্ছা, এর আগে আমি একটা পার্থক্য একটু আপনাদেরকে বলে দেই। এই পার্থক্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা প্রথমে জানি কি আমাদের এখানে অ্যাক্ট লাগবে আর হচ্ছে কি আমাদের রুলস লাগবে। এখন অ্যাক্ট আর রুলস এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, এই পার্থক্যটা আগে আমরা ক্লিয়ার হব, দেন হচ্ছে আমরা পরবর্তী টপিকসে যাব। দেখেন, অ্যাক্ট বা হচ্ছে কি আইন, আর রুলস বা হচ্ছে কি বিধি বা বিধিমালা। সবসময় মনে রাখবেন যে আমরা জানি যে অ্যাক্ট যদি পাস হইতে হয়, অ্যাক্ট পাস হইতে হলে কি হবে? অবশ্যই সংসদের মাধ্যমে আসতে হবে। অ্যাক্ট পাস হলে সংসদের মাধ্যমে আসতে হবে, এবং প্রত্যেকটা অ্যাক্টের মধ্যে একটা অ্যাক্ট নাম্বার থাকবে বা আইন নাম্বার থাকবে। যেমন ধরেন 2025 সালে বা 24 সালে যদি একটা আইন হয়, তাহলে একটা আইন নাম্বার থাকবে, এবং আইন নাম্বারের সাথে যে ইয়ারে পাস হয়েছে ওই ইয়ারে, সাপোজ ধরেন দেখেন এরকম লেখা থাকবে যে 2023 সালের 24 নাম্বার আইন, মানে ওই সংসদে 2024 সালে এই 24 নাম্বার আইনটা হচ্ছে কি আমাদের এই আইনটা। সাপোজ তার মানে কি অ্যাক্ট সংসদ ছাড়া আমাদের কাছে আসতে পারবে না। যদি সংসদ যদি অকার্যকর থাকে, তখন ওই আইনটা আসবে কিভাবে? অর্ডিন্যান্স বা অধ্যাদেশ হিসেবে আমাদের কাছে আসবে। 2 নাম্বার কথা, এইটার কি থাকবে? একটা আইন নাম্বার থাকবে, আর অর্ডিন্যান্স আসলে একটা অর্ডিন্যান্স নাম্বার থাকবে। 3 নাম্বার কথা, আইন যদি চেঞ্জ করতে হয় বা কোনো ধরনের এডিশন করতে হয় বা কোনো ধরনের বাতিল করতে হয়, ওইটা সংসদ ব্যতীত করতে পারবে না। যেটা সংসদ হয়ে আসছে এটা সংসদ ব্যতীত পারবে না। এটা হচ্ছে নর্মাল কথা। এরপরে এই পাশে আসেন বিধি বা বিধিমালা বা রুলস। বিধি বা বিধিমালা সংসদে যায় না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করে, এবং এটার থাকে একটা এসআরও নাম্বার। কি থাকে? এসআরও থাকে। এবং এই বিধিমালার বিষয়গুলো কি থাকতে পারে? মানে বিভিন্ন এসআরওর মাধ্যমে সংশোধন বা পরিমার্জন করতে পারে। তাহলে আইন এবং বিধি, অ্যাক্ট এবং রুলস, এটার মধ্যে পার্থক্যগুলো আমি যে ছোট ছোট করে একটা পার্থক্য, আর অনেক পার্থক্য আছে, আমি নর্মাল সেন্সে কথাগুলো বললাম। এইগুলো কি ক্লিয়ার না? কারো কোনো কনফিউশন আছে?
আপনারা কি শুনতেছেন? একটু রেসপন্স করেন, না তো বুঝতে পারি না আমি। জি 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 আপনি আগান, অসুবিধা নেই, ক্লিয়ার। না, একটু একটু কথা বললে একটু মানে কান্না একা একা কথা বলা যায় না, তো একটু রেসপন্স করলেই ভালো আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা কিন্তু এই টপিকটা পড়তেছি যে আমাদের কি কি আইন কানুনগুলো লাগবে। এরপরে ফাঁকে আমরা পড়ে নিলাম যে আইন এবং বিধির মধ্যে পার্থক্য। এইবার দেখেন আমরা পড়বো হচ্ছে কি, প্রথমে কি পড়বো যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটা 2023 আমাদের কাছে বলবৎ আছে। এই যে দেখেন এখানে লেখা আছে, এটা কত নাম্বার? এটা হচ্ছে কি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টটা মনে হচ্ছে, আমি একটু দেখি তার একটু। আমার একটা কি আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা? জি জি দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। এই যে দেখেন 2023 সনের 12 নম্বর আইন, 2023 সনের 12 নম্বর আইন হচ্ছে কি আমাদের এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। দেখেন যখন এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট আসুক বা অর্ডিন্যান্স আসুক, তাহলে একটু দেখাই একটু, এই যে ফাইন্যান্স অ্যাক্টের অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সের মধ্যে যখনই চেঞ্জ আসতেছে তখন কিন্তু বারবার কিন্তু এই কথাটা বলতেছে। দেখেন দেখেন এই যে দেখেন 2023 সনের 12 নম্বর আইন, দেখছেন এখানে কিন্তু বারবার বলতেছে না যে ফাইন্যান্স অ্যাক্ট, এটা বারবার বলতেছে 2023 সনের 12 নম্বর আইন। মানে 12 নম্বর আইন মানেই তো হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। জি, বিষয়টা কি ক্লিয়ার? তাহলে দেখেন এখন আমরা জানি যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট চলমান আছে। এখন ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে আসলে কি আছে বা কি থাকে মনে রাখবেন, ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে দুই ধরনের জিনিস থাকে। কয় ধরনের জিনিস থাকে? দুই ধরনের। একটা হচ্ছে কি কতিপয় ধারা থাকে বা সেকশন থাকে এবং কতিপয় শিডিউল বা তফসিল থাকে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে কি আছে? ধারা আছে এবং শিডিউল আছে। তার মানে কি কোনো শিডিউল বা ধারা খুঁজতে গেলে কি করব? আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টটা আমরা দেখব, ইনকাম ট্যাক্স অ্যাক্টটা আমরা দেখব। তার মানে কি এখন কথা হচ্ছে কি ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে আসলে কতগুলো ধারা আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে কতগুলো ধারা আছে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে 345টা ধারা আছে, 345টা ধারা আছে। এবং এই 345টা ধারা কয়টা চ্যাপ্টারে বা কয়টা পার্টে বিভক্ত করা? উত্তর হচ্ছে 25টা পার্টে বা 25টা অংশে বিভক্ত করা। তার মানে কি প্রশ্নের মধ্যে বা বিভিন্ন কোশ্চেনের মধ্যে আসতে পারে ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে কতগুলো সেকশন আছে, কতগুলা হচ্ছে কি চ্যাপ্টার আছে বা কতগুলো পার্ট আছে, কতগুলো শিডিউল বা তফসিল আছে। উত্তর হচ্ছে কি 345টা সেকশন আছে, এগুলো হচ্ছে 25টা পার্টে ভাগ করা, হচ্ছে কি 8টা শিডিউল আছে। এখন কি তাহলে বুঝতে পারছেন অ্যাক্টের মধ্যে কি তা আছে এবং কতগুলো আছে? এটা কি ক্লিয়ার বিষয়টা? তার শিডিউলটা হচ্ছে তফসিল, তাই না? শিডিউলটা হচ্ছে তফসিল। এবং এই অ্যাক্টটা আমাদের কাছে কিভাবে আসছে? যেহেতু অ্যাক্ট তার মানে পার্লামেন্ট হয়ে আসছে। এটা কোন ইয়ারে আসছে? 23 সালে আসছে। কত নাম্বার? যেটা আমরা বারবার পড়তেছি 12 নাম্বার। 12 নাম্বার। কথাটা কি ক্লিয়ার? তার মানে কি আমরা একটু আগে পড়তেছিলাম, আমরা কিন্তু এই স্লাইডটা পরিপূর্ণ করতেছি যে আমাদের ট্যাক্সের কাজগুলো করার জন্য আমাদের কি ধরনের আইন কানুন দরকার। এর মধ্যে অ্যাক্টের কথা বলতেছে, রুলস এর কথা বলতেছে। এখন আমরা একটা ক্লিয়ার হইলাম, একটা কিভাবে আসছে, এর ভিতরে কি আছে এটা আমরা জানলাম। এরপরে আসেন তাহলে একটা যদি শেষ হয় তাহলে এবার জানবো আমরা রুলস সম্পর্কে। তাহলে রুলসে কি থাকে? রুলসে থাকে হচ্ছে কি ওই যে অ্যাক্টের যে ধারাগুলা বা সেকশনগুলা, ওইগুলার কার্যক্রম করার জন্য মানে বিষয়বস্তুগুলো থাকে হচ্ছে কি আমাদের রুলসে। এবং আমাদের যে ইনকাম ট্যাক্স রুল 1984, এই 1984 এর মধ্যে আসলে কি আছে? নরমালি রুলস এর মধ্যে কাছ থেকে নয়েজ আসছে, একটু মিউট করে দেন ভাইয়া, একটু মিউট করে দেন। যেটা বলতেছিলাম তাহলে ইসলাম একটু মিউট হয়ে যাবেন প্লিজ, নয়েজ আসছে আপনার কাছ থেকে। যেটা বলতেছিলাম যে নরমালি হচ্ছে কি রুলস এর মধ্যে কি থাকে? একটা রুলস এর মধ্যে কতিপয় রুলস থাকে এবং ওই রুলস এর কার্যক্রমগুলো করার জন্য কতিপয় ফর্ম থাকে।
ফর্মগুলা নরমালি রুলস এর আন্ডারে থাকে। ফর্মস গুলা কিসের আন্ডারে থাকে? রুলস এর আন্ডারে থাকে। এখন আসেন, তার মানে কি আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করতেছি, আমাদের 1984 সালের অর্ডিন্যান্স কিন্তু বাতিল হয়ে গেছে, বাট আমাদের 1984 সালের রুলস কিন্তু এখনো বলবৎ আছে। বাট সকল রুলস কিন্তু আমাদের এখন বলবৎ নাই, বা সকল বিধি কিন্তু আমাদের এখন বলবৎ নাই। এইটার জন্য আমাদের একটা এসআরও আসছে। এই এসআরওটা কত? 209 নাম্বার এসআরও। দেখেন আমার এইটা কি স্ক্রিনটা কি দেখতেছেন আপনারা? 209 নাম্বার এসআরও পার্টটুকু। জি ভাই দেখতে পাচ্ছি। দেখেন 209 নাম্বার এসআরও, দেখেন 209 নাম্বার এসআরওতে কিন্তু বলা আছে এই যে উক্ত রুল 10, 11, 12, 13, 14 এবং 33 থেকে 33 যে পর্যন্ত বিলুপ্ত হইবে। মানে এই ইনকাম ট্যাক্স রুলস এর হচ্ছে কি 1984 সালের এই কতিপয় রুলস গুলা ব্যতীত বাকিগুলা কিন্তু অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ, বাট এই রুলস গুলা হচ্ছে কি বিলুপ্ত হয়ে গেছে। কথাটা কি ক্লিয়ার? না কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, না ইনকাম আমি যে কথাগুলো বললাম এই আচ্ছা, এরপরে আরেকটা কথা এখানে ছোট করে বলে দেই। এই যে 209 নাম্বার এসআরও যদি এনবিআর এর সাইটে খুঁজেন তাহলে পাবেন না। 209 নাম্বার এসআরও একা আসে নাই। এই 209 নাম্বার এসআরওটা আসছে 206 থেকে 210 নাম্বার পর্যন্ত একসাথে কতগুলো এসআরও আসছে। এর মধ্যে আছে হচ্ছে কি 209 নাম্বার এসআরওটা 206 থেকে 210 এই এসআরও গুলোর মধ্যে আছে হচ্ছে কি 209 নাম্বার এসআরও। এবং এটাও একটু মনে রাখেন জাস্ট 206 নাম্বার এসআরওটা ছিল হচ্ছে কি 2023 সালের টিডিএস রুলস এর এসআরওটা। ওই টিডিএস রুলস এর এসআরও শেষের দিকে আসছিল হচ্ছে কি এই 209 নাম্বার এসআরও। তার মানে কি এটা ইন্ডিভিজুয়াল না, ওইটা একসাথে এসআরও গুলো আসছে। তার মানে কি একা খুঁজলে পাবেন না, ওই 206 থেকে 10 এর মধ্যে গিয়ে এই 209 নাম্বার এসআরওটা পাবেন। তাহলে আমরা রুলস সম্পর্কে ধারণা নিয়ে গেলাম, এবং এটা যেহেতু রুলস, এটা পার্লামেন্ট হয়ে আসে নাই, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক এটা ইস্যু হয়ে আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে কি আমাদের ফাইন্যান্স অ্যাক্ট বা ফাইন্যান্স অর্ডিন্যান্স। এইবার জানবো ফাইন্যান্স অ্যাক্ট বা ফাইন্যান্স অর্ডিন্যান্সের মধ্যে আসলে কি থাকে। আমরা অ্যাক্ট পড়লাম, রুলস পড়লাম, অ্যাক্টের মধ্যে কি থাকে, অ্যাক্ট কিভাবে আসে, রুলস এর মধ্যে কি থাকে, রুলস কিভাবে আসে জানলাম। এবার জানবো হচ্ছে কি আমরা ফাইন্যান্স অ্যাক্টের মধ্যে কি থাকে বা কিভাবে আসে। ফাইন্যান্স অ্যাক্ট একটু আগে আমরা আলোচনা করলাম, প্রথমে ফাইন্যান্স বিল হিসেবে উপস্থাপন করে, এরপর সংসদে পাস হয়, পাস হওয়ার পরে কি ফাইন্যান্স অ্যাক্ট হিসেবে আসে। যদি সংসদ যদি অনুপস্থিত থাকে তখন হচ্ছে কি এটা অর্ডিন্যান্স হিসেবে আসে। এখন দেখেন ওই ফাইন্যান্স অ্যাক্টের আসলে বিষয়বস্তু কি, মানে ফাইন্যান্স অ্যাক্টের মধ্যে আসলে কি থাকে, যেটা আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে বললাম যে কতিপয় সেকশন এবং কতিপয় শিডিউল থাকে। ফাইন্যান্স অ্যাক্টের মধ্যে কি থাকে? ট্যাক্স রেট থাকে, যেটা আমরা ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট ট্যাক্সের রেট থাকে। ওই যে একটু আমি বারবার একটা কথা বলতেছিলাম যে একজনকে দেখলাম যে কর্পোরেট ট্যাক্সের রেটের জন্য উনি অ্যাক্ট খুঁজতেছে না, অ্যাক্টের মধ্যে তো কর্পোরেট ট্যাক্সের রেট নাই। তাহলে এই কর্পোরেট ট্যাক্স এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্সের রেট গুলো কোথায় থাকে? আমরা ফাইন্যান্স অ্যাক্টে থাকে। এই জন্য আমরা কি করবো? ফাইন্যান্স অ্যাক্ট খুঁজবো। আর কি থাকে? যেটা বলতেছিলাম, কোনো আইন বা ধারা বা উপধারা বা কোনো তফসিলের যদি সংশোধন থাকে তাহলে এটা কি হয়? এটা আমাদের ওই ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে পরিবর্তন আসে। এবং নতুন কোনো ধারা বা উপধারা যদি অ্যাড করা হয় ওইটাও ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসে। কোনো কিছু যদি বিলুপ্ত হয় ওইটাও ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসে। এরপর কোনো কিছু যদি হচ্ছে কি নতুন করে একদম প্রবর্তন হয় ওইটাও আসে। এরপর যদি কোনো কিছু পরিমার্জন করার দরকার হয় ওইটাও কি আমাদের ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসে। তাহলে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে কি কি পরিবর্তন হয়? ইনকাম ট্যাক্স, কাস্টম ডিউটি এবং ভ্যাট, এই তিনটার যদি কোনো পরিমার্জন বা পরিশোধন বা হচ্ছে কি যদি এবং রেট, এইগুলো হচ্ছে আমাদের কিসের মাধ্যমে আসে? ট্যাক্সের রেট সহ হচ্ছে কি আমাদের কিসের মাধ্যমে আসে? আমাদের ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসে। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে কি থাকে, এটা কিভাবে আসে, এর বিষয় সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা জিনিস বললেন যে এসআরও সম্পর্কে, তো এসআরওটা নিয়ে যদি একটু কিছু বলতেন যে অ্যাকচুয়ালি এসআরওটা না, এসআরও এখন যায় না ভাই, আমরা সামনে আসবো। আচ্ছা ঠিক, ধন্যবাদ। এসআরও যায় না। আচ্ছা আচ্ছা, এইটুকু তো এই ফাইন্যান্স অ্যাক্টে কি কারো কোনো কনফিউশন আছে? জি না। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি, এই ক্লাস থেকে কি শিখেন বা না শিখেন
একটা ফ্লু বা রুট ম্যাপটা আসলে কিভাবে আগাচ্ছি এইটা আসলে জানা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যেটা ভাইয়া বলছে এসআরওর কথা। এসআরও আসলে কিভাবে আসে? এসআরও কি নিজে নিজে আসতে পারে? আমি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু বলতেছি কিভাবে আমাদের কাছে আসতেছে ওইটাও কিন্তু আমাদের জানতে হবে। এইবার আমরা জানবো যে এসআরও কিভাবে আসে। এসআরও আসার জন্য ক্ষমতা দরকার। এসআরও আসে হচ্ছে কি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের ক্ষমতা বলে। ইনকাম ট্যাক্স অ্যাক্টে যদি বলা না থাকতো, ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে যে ট্যাক্সের কার্যক্রম সম্পাদন করার জন্য সময় সময় বিভিন্ন ইস্যু নিয়ে এসআরও আসবে। এটা অ্যাক্টের মধ্যে বলা আছে। যদি এটা বলা না থাকতো তাহলে এসআরও আসতে পারতো না, কারণ এসআরও আসেই হচ্ছে কি ইনকাম ট্যাক্স অ্যাক্টের ক্ষমতা বলে। এখন নরমালি এসআরও আসতে পারে এরকম ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে ক্ষমতা দেওয়া আছে দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। একদম কোন একটা এসআরও হাতে নিয়া জাস্ট 1 সেকেন্ডে বলে দিবেন এটা কোন রিলেটেড এসআরও। 1 সেকেন্ডেই বলে দিবেন, আর কিছু লাগবে না। ভিতরে বিষয়বস্তু এত ডিটেইলস পড়ার সময় নাই। জাস্ট একটা পয়েন্ট দেখে আপনি বলে ফেলবেন যেটা কোন রিলেটেড এসআরও। একটু ভালো করে খেয়াল করেন। এসআরও গুলো আসে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ক্ষমতা বলে। দুইটা সেকশনের ক্ষমতা বলে এসআরও আসে। একটা সেকশন হচ্ছে 343 আর একটা সেকশন হচ্ছে 76। যেই সকল এসআরওর মাধ্যমে লেখা থাকবে যে 76 এর 1 এর ক্ষমতা বলে, 76 এর 1 এর ক্ষমতা বলে, মনে রাখবেন ওইটা কোনো ব্যক্তির মানে কি ট্যাক্সের ওয়াইভারে রিলেটেড এসআরও আসতেছে। কোনো ব্যক্তি, আমরা যেটা পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা বলতেছি, ব্যক্তি শ্রেণীর কোনো ব্যক্তি শ্রেণীর ট্যাক্সের এক্সাম রিলেটেড যদি কোনো এসআরও আসে তাহলে 76 এর 1 এর ক্ষমতা বলে আসবে। যে কোনো এসআরও আপনি হাতে নেন, যখনই দেখবেন উপরে লেখা আছে হেডলাইনে যে 76 এর 1 এর ক্ষমতা বলে, তখনই বুঝে নেবেন এটা কোনো ব্যক্তি রিলেটেড, কোনো এক্সামশন রিলেটেড এসআরও। আর যখনই 343 আসবে তখনই মনে রাখবেন যে এটা 76 এর 1 না, যেহেতু তাহলে ব্যক্তির বাদ দিয়ে অন্য কোনো ইস্যুতে আসছে। কথাটা কি ক্লিয়ার? ভাইয়া একটা জিনিস হচ্ছে যে 76 এর 1 এ যদি আসে এছাড়াও তাহলে হচ্ছে যে পার্সোনাল ট্যাক্সের মানে যেই জিনিসগুলো নিয়ে ওগুলো নিয়ে চলে আসবে, তাই তো? জি, ব্যক্তি শ্রেণীর ওয়াইভার রিলেটেড এসআরও মানে বিষয়বস্তু নিয়ে আসবে সে। মানে কর চলে গিয়ে ছাড় দেওয়ার যে বিষয়টা নাকি? হ্যাঁ, চলেন আমরা একটু দেখে আসি, পয়েন্টটা একটু দেখে আসি, তাহলে একটু সুবিধা হবে। আমরা 76 এর একটা একটু দেখে আসি যে এর আসলে কি বলা আছে, একটু দেখে আসি, তাহলে আমার জন্য ভালো হবে। এই যে 76 এর 1, আমার এটা কি দেখতেছেন আপনারা? আমার একটা কি ওপেন আপনারা দেখতেছেন পিডিএফটা? জি দেখতে পাচ্ছেন। এই যে 76 এর 1 আসছে, দেখেন বোর্ড সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তি শ্রেণীর কর অব্যাহতি প্রদান করিতে পারিবে। কথাটা কি ক্লিয়ার? জি। মানে কর অব্যাহতি বা এক্সাম রিলেটেড যদি কোনো ব্যক্তির জন্য বা ব্যক্তি শ্রেণীর যদি আসে তাহলে এটা 76 এর 1 আসবে, ব্যক্তি শ্রেণীর। ঠিক আছে? আরেকটা বিষয় বললাম, আমরা এখানে পড়তেছিলাম, কিন্তু এই বিষয়টা একটু ক্লিয়ার রাখেন। 76 এর 1 আসলে কোনো ব্যক্তি বা ব্যক্তি শ্রেণী এক্সামশন রিলেটেড এসআরও আসবে। ভিতরে কি বলছে এত সময় নাই, জাস্ট পয়েন্ট দেখে বলে ফেলবেন। আর 343 অন্য বাকিগুলো ইস্যুতে। তো চলেন তাহলে 343 নাম্বার এসআরওটা আমরা দেখে আসি। এই যে 343 তো নিচে। দেখেন এই যে দেখেন বিধি প্রণয়ন বা ক্ষমতা পাইছেন, কথাটা আপনারা দেখতে পাচ্ছেন? জি পাওয়া। আচ্ছা, বোর্ড সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। ক্লিয়ার বিষয়টা? এই যে বিধি প্রণয়ন করতে পারিবে। এখন যদি একটা কথা বলি, এই যে আমরা পড়তেছি রুলস, নতুন যদি রুলস আসে, সাপোজ ধরেন 1984 সালে রুলস বাতিল হয়ে গেছে, তাহলে নতুন রুলস যদি আসে তাহলে 343 ক্ষমতা বলে আসবে না? হ্যাঁ। এছাড়া কিন্তু আসতে পারবে না, কারণ এখানে ক্ষমতা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু আসতে পারতো না। তাহলে যে কোনো রুলস কিন্তু এখানে এই ক্ষমতা বলে আসবে। এই যে এখন যে টিডিএস এর রুলস আসছে,
2025 ওইটাও কে দেখবেন এই 2000 এটার ক্ষমতা বলে আসছে। দেখি তো একটু এখানে বলা আছে কিনা এই কথাটা, দেখি একটু দেখে আসি তো। টিডিএস রুলসটা কি এখানে আছে? এই যে দেখেন পাইছেন না, এই যে টিডিএস উৎসে কর বিধিমালা, এখানে কি লিখ আছে বলেন তো? এই যে মার্ক করা লাইনগুলো কি কি বলা আছে? 2023 সনের 12 নং আইনের ধারা 344 প্রদত্ত ক্ষমতা বলে নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করবে। তাহলে এই যে 12 নম্বর আইনটাই তো আয়কর আইন, ইনকাম ট্যাক্স আইন না, 2023 না, এটা 343 ক্ষমতা বলে। মানে আমরা কিন্তু পড়ি, কিন্তু এই বিষয়গুলো কি অনেকে আছে জানে না, অনেকে হয়তো আপনি এখানে জানতেন বা অনেকে জানতেন না, কিন্তু এই যে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে আমরা কি পড়বো, কেন পড়বো, মানে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। মানে আজকের ক্লাসটা হচ্ছে ট্যাক্স পড়ার আগের আলোচনা। এই যে একজন আপু ছিলেন, আপু কি আছেন? আপু হ্যালো, আপু কি আছে একজন? দেখ আপু মনে নাই, আপু কোশ্চেন করছিল যে এখান থেকে আসলে আমরা ট্যাক্সের কি শিখতে পারবো, যে অ্যাপ্লিকেশন করতে পারবো। অ্যাপ্লিকেশন কোনো কিছু করতে পারবো না, কিন্তু এই বিষয়গুলো আমাদের জানতে হবে, আর না হয়তো আমরা ট্যাক্স পড়তে পারবো না। আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এসআরও পড়তেছিলাম, কিন্তু তার মানে এসআরও সম্পর্কে আমরা ধারণা হয়ে গেল, এসআরও এইভাবে আসে। আপনি আসলে ফাউন্ডেশন পড়াচ্ছেন, আমরা রুলস গুলি কেন পড়বো, কোথায় থেকে জানতে পাবো, কোথায় পাবো, এই জিনিসগুলি আপনি বোঝাচ্ছেন। জি জি, আমি একটা লিঙ্ক তৈরি করে দিয়েছি, একটা রুট ম্যাপ দিয়ে দিতেছি আমাদের এইভাবে পড়া উচিত, এটাই আর কি, আর কিছু না, কোনো কিছু শিখাচ্ছি না, জাস্ট এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের ইনকাম ট্যাক্স কেস ল। কেস ল সম্পর্কে আমরা জানি যে বিভিন্ন সময় যদি কোনো ইস্যু আসে, যেটা হচ্ছে কি আদালত বা হাইকোর্টের মাধ্যমে সলভ হয়, তখন ওই রিলেটেড ইস্যুর জন্য ওইটার একটা নাম দেওয়া হয়, এটা এই কেস ল। ফিউচারে যদি এরকম কোনো ইস্যু আসে তাহলে এই কেসের মধ্যে করে এটা সমাধান হবে, এই আর কি। এইসব নিয়ে আর তেমন কিছু বললাম না। আচ্ছা আচ্ছা, এইবার আরেকটা বিষয় আসি। তার মানে কি আমরা দেখেন, আমরা কিন্তু এই স্লাইডটা আমরা কিন্তু কভার করলাম, এই যে এইটা আমরা কেস ল বা এনবিআর পাবলিকেশন বলতে এই যে পরিপত্র আসে ইত্যাদি হচ্ছে কি আমাদের এনবিআর পাবলিকেশন, বিভিন্ন সময় অনেক কিছু আসে ইত্যাদি হচ্ছে পাবলিকেশন। আচ্ছা, আর ডাবল ট্যাক্সেশনটা আপাতত আমাদের লাগবে না, আর বাকিগুলো আমরা আলোচনা করলাম যে এইগুলো হচ্ছে কি আমাদের ট্যাক্স পড়া বা জানার জন্য হচ্ছে কি আমাদের এই আইনগুলো পড়তে বা জানতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় একটু আমরা এই ফাঁকেতে বলে ফেলি, আমাদের ট্যাক্স রিলেটেড যে রেট গুলো আসে একটু নোট করে রাখবেন। আমাদের ট্যাক্স রিলেটেড যে রেট গুলো আসে, কেউ কি বলতে পারবেন যে এই রেট গুলা আমাদের কাছে কয় ভাবে আসে এবং কিভাবে আসে? আরো জানা আছে যে আমাদের যে ট্যাক্সের কাজ করব, ট্যাক্স রিলেটেড রেট গুলা কয় ভাবে আসে এবং কিভাবে আমাদের কাছে রেট গুলো আসে? এটা কি এসআরও মাধ্যমে আসে নাকি? না, এটা একটা মাধ্যম। এখানে দুইটা প্রশ্ন, কয়টা মাধ্যমে আসে এবং কোন কোন মাধ্যম, এটা একটা বের হয়ে গেল। আর কেউ কি জানেন? আচ্ছা আচ্ছা, আমি বলি, একটু নোট করে রাখবেন। ট্যাক্স রিলেটেড যত রেট আসে, রেট গুলা তিন ভাবে আসে আমাদের কাছে, তিন ভাবে আসে। আমি গুরুত্বের দিক দিয়ে বিবেচনা করে বলতেছি। এক নাম্বার ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, এক নাম্বার ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে ইন্ডিভিজুয়াল, কর্পোরেট, ওয়েলথ সারচার্জ, ইনকাম সারচার্জ, এইগুলো হচ্ছে কি আমাদের ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসে, যেটা আমরা সবাই পরিলক্ষিত আশা করি। দুই নাম্বার রিডিউস যে রেট গুলা, কিছু রিডিউস রেট আছে যেটা প্রতি বছর বছর নরমালি চেঞ্জ হয় না, এইগুলো হচ্ছে কি আমাদের শিডিউলের মাধ্যমে আসে। যেমন আমাদের 7 শিডিউলের রেট দেওয়া আছে, এই যে লটারি, প্রাইজ বন্ড, এরপরে ক্যাপিটাল গেইনের, এই ট্যাক্সের রেট গুলো আমাদের 7 শিডিউলে দেওয়া আছে দেখবেন, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যে 2 নাম্বার তফসিলের মধ্যে দেওয়া ছিল, এখন নতুন আইনের মধ্যে এটা 7 নাম্বার তফসিলে চলে আসছে। 3 নাম্বার বিভিন্ন এসআরওর মাধ্যমে।
এই 3 মাধ্যমে আমাদের কাছে ট্যাক্সের রেট গুলো আসে। তার মানে কি আমাদের কর্পোরেট বা পার্সোনাল ইনকাম ট্যাক্সের রেট যদি আমরা দেখতে চাই, আমাদের এটার জন্য যেতে হবে কি আমাদের ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে। আমরা অ্যাক্টে খুঁজলে কিন্তু পাবো না। কারো কোনো কনফিউশন আছে নাকি? ক্লিয়ার? এটা ক্লিয়ার। আচ্ছা, তার মানে কি আমরা কিন্তু ট্যাক্স পড়ার জন্য কিভাবে পড়বো, কিভাবে শুরু করব, আসলে কোত্থেকে শুরু করব, যে রুট ম্যাপটা জাতীয় বাজেট থেকে শুরু হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি স্টেপ বাই স্টেপ, এই পর্যন্ত হয়ে গেল। এখন আসলে আমরা আসলে কিভাবে হ্যাঁ, জি ভাই, ফাইন্যান্স অ্যাক্ট যেটা আমাদেরকে যে একটা পিডিএফ করছেন, ওইখানে কোথায় আমরা আসলে এই রেটটা পাবো একটু যদি দেখাতেন। হ্যাঁ অবশ্যই, ফাইন, কারণ প্রশ্ন করছেন, আমি একটু দেখাই দিই। এই যে ধরেন এখানে ফাইন্যান্স অ্যাক্ট আছে 24 সালেরটা, আমি একটু বের করি। ফাইন্যান্স অ্যাক্টে 3টা বিষয় থাকে, আবার বলতেছি, ইনকাম ট্যাক্স, কাস্টম, ভ্যাট, তাদের পরিশোধন, পরিমার্জন, ইনসারশন, সংযোজন, পরিমার্জন ইত্যাদি। এরপরে নিচের প্রশ্ন থাকবে হচ্ছে কি ট্যাক্সের। দেখেন এখানে কি দেখেন, এই যে এখানে সরি ভ্রমণ করও থাকে, ভ্রমণ করে যে আছে, মূল্য সংযোজন কর আছে, এই যে প্রথম ধাপে। এরপরে ইনকাম ট্যাক্স থাকবে, এরপরে হচ্ছে কি আমাদের কাস্টম ডিউটি থাকবে, একদম লাস্টের দিকে থাকে হচ্ছে কি আমাদের এই যে অ্যাক্টের যে রেট গুলা। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে কি আমাদের দেখেন, এই যে এই কাস্টমস এর শেষ, এরপরে হচ্ছে কি আমাদের এইখানে পরবর্তীতে আসে হচ্ছে কি এই যে আমাদের রেট, যে তফসিল 2 এর আকারে হচ্ছে কি আমাদের এই রেট গুলা আসে। পাইছেন ভাইয়া? জি। আচ্ছা, দাঁড়ান একটু, আমাকে একটু সময় দেন। আচ্ছা, তার মানে কি দেখেন এখানে 1 বছরের রেট দেওয়া থাকতে পারে বা 2-3 বছরেরও দেওয়া থাকতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে, দেওয়া থাকবে। এই যে ইন্ডিভিজুয়ালের রেট দেওয়া আছে, এরপর হচ্ছে কি মিনিমাম ট্যাক্সে দেওয়া আছে, কর্পোরেট ট্যাক্সের রেট দেওয়া আছে, এরপরে হচ্ছে কি আমাদের রেট দেওয়া আছে হচ্ছে এই যে যেটা ওয়েলথ সারচার্জ বললাম, এরপর হচ্ছে কি আমাদের এনভায়রনমেন্ট সারচার্জ আছে, এরপরে হচ্ছে কি আমাদের এই যে কিছু ওয়াইভার থাকে হচ্ছে এগুলো সারচার্জ আছে রিবেটে আর কি। এটা 1-2 বছর দেওয়া থাকতে পারে। আচ্ছা, আমরা তাহলে যেটা বলতেছিলাম, আমরা ট্যাক্স রেট কয়ভাবে আসে, কিভাবে আসে, এটা আমরা দেখলাম। এর পরবর্তী হচ্ছে কি, এখন আসেন আমরা তো আসলে কি কি আইন পড়তে হবে এই সম্পর্কে আমরা জানিয়ে নিলাম। এখন আসলে আমরা ট্যাক্সটা নিলাম, এখন আসলে কোথায় থেকে শুরু করব? এখন শুরু করব বা একটা টপিকস পড়ার আগে কিভাবে পড়বো, মানে এই বিষয়ে একটু কথা বলবো। দেখেন আমরা নরমালি তো আমরা হেড থেকে শুরু করি। আরেকটা বিষয় বলে রাখি, কেউ কি বলতে পারবেন, এখানে কি কেউ বলতে পারবেন যে লেবার ল এর বা লেবার আইনের সেকশন 2 তে কি দেওয়া আছে, এটা কি কেউ বলতে পারবেন? লেবার অ্যাক্টের সেকশন 2 তে কি দেওয়া আছে বলতে পারবেন কেউ? আতিক ভাইয়া আছেন? আতিক ভাইয়া, শহীদুল ভাইয়া বলতে পারবেন? ভাইয়া জি না ভাই, আমি ছেলেটা বলতে পারছি না। আচ্ছা, আমি কতগুলো কথা বলে দেই, মনে রাখবেন যে কোনো অ্যাক্টের সেকশন 1 মানে ধারা 1-এ ওই সেকশনকে কি নামে বলা হবে এবং ওইটা কত তারিখ থেকে ইফেক্ট হবে, এটাকে প্রিলিমিনারি ইনফরমেশন দেওয়া থাকে সেকশন 1-এ, একদম মুখস্থ। এটা লেবার অ্যাক্ট হোক, কোম্পানি অ্যাক্ট হোক, ব্যাংকিং অ্যাক্ট হোক, কাস্টম অ্যাক্ট হোক, ভ্যাট অ্যাক্ট হোক, যত অ্যাক্ট আছে সেকশন 1 মানে হচ্ছে কি ওইটাকে কি বলা হবে এবং ওইটা কত তারিখ থেকে কার্যকর হবে ওইটা বলা আছে, মুখস্থ একদম শেষ। সেকশন 2 ওই এক পড়তে যত ধরনের ডেফিনেশন আছে বা কোনো ওয়ার্ডের মিনিংস বা কোনো সেন্টেন্সের মিনিং যদি থাকে তাহলে সব সময় মনে রাখবেন এটা সেকশন 2 তে দেওয়া থাকে। তার মানে কি, এই যে লেবার অ্যাক্ট তো আমি কোনো সময় পড়ি নাই, তা লেবার অ্যাক্ট 2 তেও গিয়ে দেখবেন ওই লেবার অ্যাক্ট রিলেটেড ডেফিনেশন দেওয়া আছে।
তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 2 তেও দেন এই ডেফিনিশনই দেওয়া আছে, ভ্যাট অ্যাক্টের 2 তেও দেন ডেফিনিশন বুঝতে দেওয়া আছে, পারছি, মানে সংজ্ঞাগুলো যেগুলো আর কি, তাই তো? সংজ্ঞাগুলো বা ডেফিনিশনগুলো ফাইন। হ্যাঁ, তার মানে এই যে আমরা শিখে গেলাম, এরকম দেখবেন যে এভাবে পড়তে পড়তে আর সেকশন মনে রাখার, এটা তো নরমাল কথা বললাম যেটা সবার জন্য জেনারেল, ভিতরে সেকশন গুলো আমি অনেকগুলো সেকশন বলতে পারতাম, যেমন আগের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 1-200 সেকশন আমি মুখস্থ বলতে পারতাম। মানে এবার পড়তে পড়তেছে সেকশন মনে রাখার প্রথম একটা শর্ত হচ্ছে কি, পড়ার আগে মনে রাখতে হবে যেটা আমার মনে থাকবে, এবং কিছু মজার মজার ক্লু দিয়ে মনে রাখতে হবে, তাইলে দেখবেন সেকশন মনে থাকবে। আমার এরকম মনে আছে অনেকগুলো আগের, এখনগুলো আস্তে আস্তে আয়ত্ত করতেছি, এরকম কিছু মনে থাকে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেকশন 2 তে, এখন সেকশন 2 তে তো ডেফিনেশন আছে, এখন আমরা আসলে ইনকাম ট্যাক্স একটা আসলে কিভাবে পড়ব এবং আসলে কিভাবে পড়া উচিত বা কিভাবে সামারি করা উচিত। এক নাম্বার কথা, আমরা তো হেড থেকে শুরু করব। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা তো জানি যে ইনকামের হেড আছে 7টা, এটা আমরা সবাই জানি না? জি জি জি, দেখেন আমাদের ইনকামের হেড আছে যে 7টা। এই যে দেখেন সেকশন 30 থেকে শুরু হয়েছে আয়ের কাজসমূহ বা হেডস অফ ইনকাম। তাহলে ইনকামের হেড হচ্ছে 7টা। তাহলে এই যে চাকরি হতে আয়, এটা দেখেন আমি একটু সামারি করলাম, একটু বড় করে নেই। দেখেন ইনকামের হেড হচ্ছে 7টা। এইটা হচ্ছে কি যে এই আইনের এইখান থেকে হচ্ছে কি এই অন্যান্য উৎস পর্যন্ত এইটুকু হচ্ছে কি আইনের অংশ, নিচের টুকু হচ্ছে কি আমার মতো আমি পর্যালোচনা করছি। একটা বিষয় খেয়াল করেন যে সেকশন 30 হচ্ছে কি আমাদের হচ্ছে কি আয়ের খাতসমূহ বলা আছে, এরপরে আমাদের 7টা খাত আছে। তাহলে একটু মনে রাখেন যে কোনটা থেকে কোন ধারা, তাহলে 32 থেকে 34 এভাবে মনে রাখার দরকার নাই, জাস্ট এইটা মনে রাখেন যে আমাদের হেড শুরু হয়েছে 32 থেকে, পরে এভাবে দেওয়ার পরে এভাবে যুগ মনে রাখেন। দেখেন এখানে মনে লিখছি আমি, সহজে মনে রাখার জন্য এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, 3, 5, 5, 12, 4 এভাবে মনে রাখেন। তার মানে কি 32 থেকে যদি শুরু হয়, তাহলে প্রথমে যদি চাকরি হতে হয় 3টা সেকশন থাকে, তাহলে 32, 33, 34 3টা, এরপরে 5, তার মানে কি 35 থেকে 5, 35, 36, 37, 38, 39 এভাবে মনে রাখবেন। তার মানে কি আমরা এই হেড থেকে শুরু করব। তাহলে হেড থেকে শুরু করব, আমাদের সেকশন 2 তে তো ডেফিনেশন দেওয়া আছে, এখন ডেফিনেশন গুলা কি আমরা একসাথে পড়ে ফেলবো? উত্তর হচ্ছে না। নরমালি প্রথম দিকে আমরা কিছু ডেফিনেশন নরমালি একবার পড়বো, বুঝি বা না বুঝি কোনো দরকার নাই, না বুঝলে কোনো সমস্যা নাই। পরবর্তী সময় আমরা যখন যেই হেড পড়বো ওই হেডের সাথে রিলেটেড ডেফিনেশন গুলা তখন পড়বো, হেড যখন পড়বো তখন পড়বো, তখন তাহলে আমরা ওই ডেফিনেশনের মানেটা আমরা হেডস এর সাথে সুন্দর করে আমরা বুঝতে পারবো। কথাটা ক্লিয়ার? তার মানে কি আমরা হেড দ্বারা শুরু করব, চাকরি হতে আয় দ্বারা শুরু করব। তাহলে চাকরি হতে আয়টা পড়ার সাথে সাথে কি করব, ওই চাকরি হতে আয়ের সাথে যে রিলেটেড ডেফিনেশন গুলো এইগুলো আমরা পড়বো। এখন পড়ার আগে আমাদের আরেকটা রুট ম্যাপ করতে হবে, যে চাকরি হতে আয় পড়তে গেলে আমাদের কোন কোন সেকশন কভার করতে হবে, কোন কোন রুল কভার করতে হবে, কোন কোন এসআরও কভার করতে হবে, এরকম করে আমি একটা স্লাইড বানাইছি। দেখেন এই যে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা আমি সি এর স্টুডেন্টদের ক্লাস নেই তো এই জন্য ইংলিশে করা, আপনি একটু বাংলাতে করে নেবেন, সমস্যা নাই। আপনারা কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সাইটটা দেখতেছেন? জি জি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে কি আমি প্রথমে একটা এরিয়া, জি দেখছি, যে চাকরি হতে আয় বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের জন্য আমার এই এরিয়াটুকু কভার করতে হবে। দেখেন কোন কোন এরিয়াটুকু, সেকশন 32 ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট পড়তে হবে। এরপরে 32 এর আন্ডারে কতগুলো এক্সপ্লানেশন দেওয়া আছে, স্যালারি, রিসিভড ইন লিউ অফ স্যালারি, এরপরে পারকুইজিট, বেসিক স্যালারি, এমপ্লয়ি ইত্যাদি পড়তে হবে। সেকশন 33 পড়তে হবে ভ্যালুয়েশন অফ পারকুইজিট, অ্যালাউন্স এবং বেনিফিট। 34 পড়তে হবে যেটা ডিমড ইনকাম হিসেবে বা এমপ্লয়ি শেয়ার স্কিম থেকে আসে এটা। এরপরে 78 পড়তে হবে, 78 কি ওই যে ট্যাক্সের রিবেট সম্পর্কে পড়তে হবে। এই যে আমরা একটা বিষয় জানি না যে আমাদের হচ্ছে কি 33% ইনভেস্টমেন্টের 50% এবং 10 লাখ টাকা এই তিনটার মধ্যে যে লোয়ার, এই বিষয়টা আমরা জানি না। এই বিষয়টা কই আছে, এই বিষয়টা হচ্ছে কি আমাদের সেকশনে কি আছে, এই 78 এ দেওয়া আছে। তার মানে এই বিষয়টা আমাদের পড়তে হবে, আর না হয়তো আমাদের এমপ্লয়মেন্টে শেষ হবে না। এরপর আর কি পড়তে হবে, স্যালারির সাথে রিলেটেড সেকেন্ড শিডিউলের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেটা সুপারঅ্যানুয়েশন ফান্ড সম্পর্কে বলা আছে। এরপরে হচ্ছে কি আমাদের এই অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ড সম্পর্কে বলা আছে। একটু ফোন চলে আসছে, দেখি তো একটু ফিরেছে। চলো, আসসালামু আলাইকুম।
ভাই আমি একটু ক্লাসে একটু পরে ফোন দেন, আধা ঘন্টা পরে একটু ফোন দেন। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি তো, ট্যাক্সের পরে ফোন দেন। হ্যাঁ আধা ঘন্টা পরে ফোন, আধা ঘন্টা জি হ্যালো জি 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 আছেন আপনারা? জি জি আচ্ছা দেখি, আচ্ছা একটু রেসপন্স করেন। হ্যাঁ আচ্ছা 12 মিনিট আছে, সমস্যা শেষ হলে আবার দিব, একটু সময় নেব, সমস্যা নেই। আচ্ছা তার মানে কি দেখেন, এই শিডিউলের এই পার্টটুকু দেখতে হবে। এছাড়া আমাদের আর কি পড়তে হবে দেখেন, 6 শিডিউল পার্ট 1। 6 শিডিউল পার্ট 1 এর মধ্যে অনেকগুলা প্যারা আছে, আমরা কি সবগুলো একসাথে পড়বো? উত্তর হচ্ছে না। কারণ 6 শিডিউল পার্ট 1 এ কি দেওয়া আছে? নন অ্যাসেসেবল ইনকাম। নন অ্যাসেসেবল মানে কি? ইনকাম থেকে আসে না এরকম ইনকাম গুলা। তাহলে আমাদের 7 হেড, 7টা হেডের সাথে রিলেটেড করে মানে 6 শিডিউল পার্ট 1 এ অনেকগুলা প্যারা দেওয়া আছে। এখন সবগুলো একসাথে তো আমরা স্যালারির সাথে পড়বো না বা এমপ্লয়মেন্ট ইনকামের সাথে পড়বো না। যেগুলা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের সাথে জড়িত এগুলো আমি আলাদা করে দিছি। যেমন প্যারা 1, প্যারা 2, প্যারা 4, প্যারা 5, প্যারা 6, প্যারা 7, প্যারা 8, প্যারা 27। এই 27টা জাস্ট বলি, ওই যে আমাদের একটা আছে না যে 1/3 অফ স্যালারি আর হচ্ছে 4.5 লাখ টাকা এই বছর থেকে সামনে থেকে হয়ে যাবে এটা 5 লাখ টাকা, ওই প্যারাটা দেওয়া আছে এখানে। তার মানে কি ওইটা না জানলে তো আমরা এমপ্লয়মেন্টের মানে কি পার্টটুকু শেষ করতে পারবো না। এরপরে 6 শিডিউল পার্ট 3 তে যেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, যেহেতু আমাদের ওই যে 78 এর মধ্যে যখন আমরা ট্যাক্স রিবেট নিব, 3% অফ ট্যাক্সেবল ইনকাম উইদাউট মিনিমাম শিডিউল ইত্যাদি বাদ দেয়া, 15% অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, এরপর হচ্ছে কি 10 লাখ টাকা হুইচ এভার ইজ লোয়ার। তাহলে ওইটা কাজ করার জন্য অবশ্যই আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করতে হবে, যেটা দেওয়া আছে কোথায়? 6 শিডিউলে। তার মানে কি ওই 6 শিডিউলে পার্টটুকু ওইটার সাথে পড়তে হবে, আর না হয় এই পার্টটুকু শেষ হবে না। এরপরে আর কি পড়তে হবে? এরপরে হচ্ছে কি এই আমাদের, আমরা একটা সবাই জানি যে আমরা এই এমপ্লয়মেন্ট ইনকামের যে পার্টটুকু এটা হচ্ছে কি বেসরকারি, মানে বেসরকারি এমপ্লয়ীদের জন্য। সরকারি চাকরিজীবীদের কিন্তু আরো সহজ। তাদের জন্য কি আছে? 298 নাম্বার একটা এসআরও আছে। তাদের কতিপয় কয়েকটা ইনকামের উপরে শুধুমাত্র ট্যাক্স দিতে হয়, এবং তাদের জন্য কিন্তু আবার এই 27 কিন্তু অ্যাপ্লিকেবল না। তার মানে কি ওই এসআরও টুকুই দেখতে হবে। এরপরেও যদি আরো নতুন কোনো এসআরও আসে ওইটা সংযোজন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই এমপ্লয়মেন্ট করার আগে আমাদের একটা এরিয়া করে ফেলতে হবে যে এমপ্লয়মেন্ট কভার ক্ষেত্রে আমাদের এই সেকশন গুলো দেখতে হবে, এই রুলস গুলো দেখতে হবে, এই শিডিউল গুলো দেখতে হবে, এই এসআরও গুলো দেখতে হবে। যদি এরকম একটা পড়ে ফেলি, দেন আমরা যেদিন 32 পড়ি, ধরেন আজকে পড়লাম সেকশন 32, এক সপ্তাহ পড়তে পারলাম না, এক সপ্তাহ পরে এই সেকশন 33 থেকে শুরু করব। যদি সিরিয়াল, তাহলে আমরা সিকোয়েন্সটা মেইনটেইন করতে পারবো। কথাটা কি ক্লিয়ার নাকি আর কোনো কনফিউশন আছে? এটা একটা ভালো পদ্ধতি। না এছাড়া তো আমরা শেষ করতে পারবো না, কারণ আইন তো অনেক বড়। এগুলা কি মানে সিকোয়েন্সের সাহায্যে, রিদমের সাহায্যে আমাদের পড়তে হবে, এটাকে নিজের মতো করে রেডি করে ফেলতে হবে। জি জি এইগুলো আমার লাস্ট ইয়ারে করা ছিল, এই বছর এখনো করতে পারি নাই, কারণ এই বছর তো অনেক কিছু এডিশন হয়েছে, এখন তো ফাইনাল হয়, জুনের পরে হয়তো আস্তে আস্তে কাজ করবো। এরপরে দেখেন ইনকাম ফ্রম রেন্টের জন্য কি কি পড়তে হবে, এই যে একটা সামারি দিয়ে দিছি। এরপরে দেখেন এগ্রিকালচারের জন্য কি কি পড়তে হবে দিয়ে দিছি, বিজনেসের জন্য কি কি পড়তে হবে, ক্যাপিটাল গেইনের জন্য কি কি পড়তে হবে, এরপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের জন্য কি কি পড়তে হবে, আদার সোর্স, এরপরে অ্যাডভান্স ট্যাক্স, এরপরে ক্যারি ফরওয়ার্ডের জন্য কি কি পড়তে হবে, টিডিএস বা টিসিএস এর জন্য কি কি পড়তে হবে, এগুলো আমি 3টা স্লাইড দিয়ে দিছি। এরপরে এইভাবে আর কি মানে এই স্লাইডটা দিছি আর কি। এই স্লাইডের বিষয়বস্তু এরকমই ছিল আর কি। তাহলে এইভাবে যদি আমরা হেডস অনুসারে বা একটা টপিকস অনুসারে যদি ভাগ ভাগ করে ফেলি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো এবং সহজে কভার করতে পারবো। এরপরে হচ্ছে কি, ধরেন আমরা যদি আরেকটু ভিতরে যাই, যে আমরা সেকশন 32 পড়লাম, দেখি তো সেকশন 32 নিয়ে আমার একটু আমি তো কম্পিউটারে ঢুকতেছি, স্ক্রিনটা দেখতে পারতেছেন না আপনারা? জি দেখা যাচ্ছে। আচ্ছা এরপরে দেখেন এখানে আমি সেকশন 2 তে আমি আমার ফেসবুকের পোস্টগুলো তো হয়তো আপনারা দেখেন, সেকশন 2 তে আমি কি করছি ছোট ছোট করে সামারি করছি। দেখেন সেকশন 2 এর সাবসেকশন 10 কিভাবে, এবার পড়ার ক্ষেত্রে নিজে নিজে একটু সামারি করার চেষ্টা করবেন কিভাবে এইভাবে আসছে। একটু বড় করে দেখাই, এগুলো আমি গ্রুপে দেই। এই যে আত্মীয় কিভাবে ডেফিনেশনের পরে একটা সামারি তৈরি করে দিলাম। এরপরে আয় বর্ষ কিভাবে সামারি করে দিলাম। জি এমসিকিউ যেটা দেন আর কি গ্রুপে, ওটাতে মোটামুটি হচ্ছে নাকি কোশ্চেন অ্যানসারের সময় ওই লাস্টে তো আপনার ওই ধারাটা দেওয়া থাকে আর কি 2 এর 2 এর 4। হ্যাঁ ওই এমসিকিউ গুলো দেওয়ার মানে হচ্ছে কি, ধারাটা দেওয়ার মানে হচ্ছে কি, মানে আপনি যে পারবেন তা না। ধরেন আমি সেকশন 2 এর সাবসেকশন 25 থেকে একটা প্রশ্ন দিলাম, আপনি পারলেন না, আপনি যদি তখন সামনে বই থাকে বা কম্পিউটার থাকে, ওইটা দেখলেন পড়ে আনসার করে ফেললেন, এতে করে কি হলো আপনার ওই টপিকটা কভার হয়ে গেল। এইটাই আমার এখানে মেইন উদ্দেশ্য। কিন্তু দেখা যায় 4-5 জন কমেন্ট করে, বাকিরা কমেন্ট করে না। আসলে ট্যাক্স আমি কাউকে শিখাই দিতে পারবো না যদি আপনি নিজে চেষ্টা করেন। আমি জাস্ট কি করতে পারবো, মানে আপনাকে আমি গাইড করতে পারবো।
নর্মাল যদি একটা কথা বলি, যেমন বাসের ড্রাইভারের সাথে যদি উদাহরণ করি, ড্রাইভার বেশি জ্ঞানী থাকে নাকি হেল্পার বেশি জ্ঞানী থাকে বলেন তো? যে দরজার কাছে দাঁড়ায় থাকে সে বেশি জ্ঞানী থাকে নাকি যে ড্রাইভার যে তাকে স্টিয়ারিং এ বসা থাকে সে বেশি জ্ঞানী থাকে বলেন তো? একটু রেসপন্স করেন প্লিজ। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ড্রাইভার বেশি জ্ঞানী থাকে। জি জি, একটু রেসপন্স করেন। তাহলে ড্রাইভার যদি জ্ঞানী থাকে তারপরেও দেখবেন মাঝে মধ্যে কি করে যে ওই হেল্পারে বলে যে উস্তাদ ডানে উস্তাদ বামে উস্তাদ ডানে উস্তাদ বামে, ওই ডানে বামের কাজটা হচ্ছে কি যারা ট্যাক্স পড়ায় তারা এই কাজটা করে, আর বাকি কাজটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। জাস্ট সিকোয়েন্স করে দিবে, কিছু এক্সপ্লানেশন দিয়ে দিতে হবে, আর বাকি কাজটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম যে আমাদের এই জন্য হচ্ছে কি আমি এই রেফারেন্স গুলো দিয়ে দিই এমসিকিউ এর সাথে যাতে আপনারা আনসার করতে পারেন। এরপরে এইভাবে কি করবেন, অ্যানালাইসিস করবেন, ছোট ছোট করে অ্যানালাইসিস মানে যতটুকু করা যায় আর কি আপনাদের থ্রু থেকে আর কি, এইভাবে করে করে দেখবেন, এভাবে আস্তে আস্তে পড়বেন। আর একদম ফাইনাল স্টেজে দেখবেন যে আমাদের কিন্তু এটা পরিপত্র দেওয়া আছে, পরিপত্রের যত ম্যাথ গুলা আছে যেই হেড গুলা পড়বেন ওই হেডের সাথে মিল রেখে পরিপত্রের ম্যাথ গুলা একদম শেষ করে ফেলেন। পরিপত্র শেষ করে ফেললেই ম্যাথ করে ফেললেই হবে। আর এইরকম ফাঁকে ফাঁকে বিভিন্ন গ্রুপে যদি কোনো কুইশন আছে আনসার দেওয়ার চেষ্টা করবেন, ভুল হোক, ভুল হলে তো তখন এটা শিখবেন, মনে থাকবে। তাহলে আমাদের এই ক্লাসের এই বিষয়টুকু এতটুকু ছিল। এখন একটু সামনে জাস্ট আলোচনা করব, এটা আসলে আমার একটু কমার্শিয়াল ভাবে চলে যায়, তাই একটু বলি। আমি একটা বেস ট্যাক্সের একটা বেস তৈরি করতেছি, বুঝছেন, যেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ট্যাক্সের জন্য, কারণ সম্পূর্ণ একসাথে শেষ করতে পারবো না। যেই ট্যাক্সের মানে একজন ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন থেকে শুরু করে একদম ইনকাম পর্যন্ত, একটা কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে, কিভাবে ফেসবুক একটা পেজ খুলে কিভাবে ক্লায়েন্ট সংগ্রহ করে শিখতে হবে, কাজ করতে হবে, এই সম্পূর্ণ জন্য একটা কোর্স আমি নিব, সামনে থেকে শুরু করব। আশা করছি আপনারা যদি কারো ইচ্ছুক থাকে তাহলে এখানে আমরা জয়েন করতে পারেন। এবং এটা ট্যাক্সের প্রাথমিক ধারণা থেকে আজকে যে আলোচনা করছি ওই আলোচনাগুলো থেকে শুরু করে একদম ম্যাথ পড়া পর্যন্ত, কমপ্লিট করা পর্যন্ত, এবং অনলাইনে কিভাবে ক্লায়েন্ট করতে হবে, পেজ খোলা পর্যন্ত, পেজে কিভাবে পুশ দিতে হবে, কিভাবে ক্লায়েন্ট করতে হবে, এবং অনলাইনে 4 থেকে 5টা অনলাইনে রিটার্ন তাদেরকে লাইভ মানে আমি সাবমিট করে দেখাই দিব, মানে শেখানোর পরে দেখাই দিব যে এইভাবে সাবমিট করতে হবে, ওই পর্যন্ত একটা ব্যাচ নিব। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কারো কোনো কথা আছে তাকে বলতে পারেন, আমার আলোচনা মোটামুটি শেষ। আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন, বা কোনো সাজেশন বা কোনো মতামত থাকলে বলতে পারেন। হ্যালো, আছেন সবাই না চলে গেছেন? শর্টলি ব্রিফ দিয়ে দেন যে পুরা এতক্ষণ যা পড়া হলো এটার উপর একটা শর্টলি আবার একটা রিভিউ দেন। আচ্ছা ঠিক আছে, একটা রিভিউ বলতে আমরা ন্যাশনাল বাজেট থেকে শুরু করলাম। ন্যাশনাল বাজেট শুরু করার ন্যাশনাল বাজেট কি, ন্যাশনাল বাজেট কে উপস্থাপন করে, ন্যাশনাল বাজেট ক্লাসিফিকেশন করলাম যে কয় ধরনের হয়ে থাকে, 3 ধরনের হয়ে থাকে, এর মধ্যে ঘাটতি বাজেট আমরা খেয়াল করলাম, এবং আমাদের বাজেটের মেইন প্রতিপাদ্য বিষয় থাকে দুইটা, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যে প্রথমে ব্যয়ের বাজেট করতে হয়, পরে আয়ের বাজেট করতে হয়। আমরা দেখলাম ব্যয় হচ্ছে 5 লাখ কত কত হাজার কোটি টাকা, এরপরে ব্যয়ের বাজেট দেখলাম হচ্ছে কি আমাদের 2,26,000 কোটি টাকা ঘাটতি আছে, ওই ঘাটতির টাকাটুকু হচ্ছে কি আমাদের ঋণ করতে হবে, এবং ওই যে আয় করবে ওই আয় করার জন্য হচ্ছে কি এনবিআর করে দিবে প্রায় 91% বা 88%-এর মধ্যে। এনবিআর কি করবে, 4টা ভাগে ভাগ করেছে, ট্যাক্স, ভ্যাট এবং কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি। এর মধ্যে ট্যাক্সের যে অংশটুকু ট্যাক্সে কালেকশন করবে, ট্যাক্সের আওতা হচ্ছে কি কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স, এবং ট্যাক্সের যে কার্যক্রমগুলো করার জন্য কি কি আইন কানুনগুলো আমাদের জানতে হবে, এবং কোন আইন কানুনগুলো আমাদের কাছে কিভাবে আসে, এবং এর মধ্যে কি থাকে, কোনটার জন্য কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, এছাড়াও কিভাবে আসে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে কিভাবে আসে, রেট কিভাবে আসে। এরপরে অ্যাড করার জন্য আমরা হেড থেকে শুরু করব, প্রত্যেকটা হেড পড়ার জন্য আমরা হেড অনুসারে আমরা একটা সামারি করে নিব যে কোন কোন এরিয়া কভার করতে হবে, দেন এরিয়াটুকু পড়বো, দেন ম্যাথ করবো, পরিবর্তন করবো, ইত্যাদি। শেষ, একটানে বলে দিচ্ছি। আর কারো কোনো কিছু? আতিক ভাই বুঝছেন? আপাতত আজকে কিছু জিজ্ঞাসা করার মতো নাই। আপনার হচ্ছে ওই স্লাইডটা
আমরা যদি আরেকবার রিভিউ করি, তা আপনার মানে আজকে যদি স্লাইডটা রিভিউ করতে পারি একবার, তাহলে আচ্ছা আপনার কথাগুলোর সাথে ম্যাচ করে করে স্লাইডটা, আশা করি স্লাইড সম্পর্কে একটা আইডিয়া হবে আজকের যে পুরো টপিক ছিল স্লাইডটা। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট হচ্ছে কি, আজকের ক্লাস নিয়ে পেজে একটা পোস্ট দিব, আপনার যদি পসিবল হয় তাহলে একটু কমেন্টে একটু রেসপন্স দেন ক্লাস সম্পর্কে। হ্যাঁ, ওকে ওকে ভাই, এটা 2 মিনিট আছে কিন্তু তারপর কেটে যাবে। না এর মধ্যে শেষ আছে। আপনারা আমি একটা আমার পেজটা তো আছে, পেজটা সবাই একটু রেসপন্স একটু পোস্ট দিয়ে দেন, আর একটু মতামত জানাই দেন। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করেন আমার জন্য, আর যদি কোর্সে কেউ এনরোল হতে তাহলে আসবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে ভাই, ওকে থ্যাংক ইউ ভাই। কোর্সের আউটলাইনটা যদি দিয়ে দিতেন তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। জি, আসসালামু আলাইকুম সবাইকে।